আসসালামু আলাইকুম লিসেনার্স এবং রাসেল ভাই, সবাইকে শুভেচ্ছা। সত্যি কথা বলতে রাসেল ভাই, আই অ্যাম অনার্ড টু প্রেজেন্ট হেয়ার। আমি সত্যি খুব সম্মানিত বোধ করছি যে আজকের এই এপিসোডে আমাকে ইনভাইট করেছেন। যারা ভূত এফএমের লিসেনার্স আছেন তাদেরকে তো অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং মোবারকবাদ। যারা আমার গল্প পছন্দ করেন, আমাকে পছন্দ করেন এবং যাদের ভালোবাসার কারণেই বারবার এখানে আসা হয়। আসলে ভাই, আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব, আমি গত কয়েকটা এপিসোডে, টানা দুটো এপিসোডে আমি খুলনার দুটো স্টোরি শেয়ার করেছিলাম। তো আমি লাস্ট খুলনা থেকে ক্লাস নিয়ে আসলাম আর কি। তো ওখান থেকে আমি খুব ভালো ভালো দুটো স্টোরি পেয়েছি। তো আমি চিন্তা করেছি যে এবার আমি এই দুটো স্টোরি এবার এপিসোডেও আমি ইনশাল্লাহ বলার চেষ্টা করব। তো আসলে ভাই, স্টোরি দুটো কালেক্ট করার জন্য সবচেয়ে বেশি যে হেল্প করেছিল উনি হচ্ছে আমার গত দুটো স্টোরি যারা এই দুজন হেল্প করেছিল, রূপম এবং সৈকত, দুজনকে স্পেশালি থ্যাঙ্কস। আসলে ভাই, ফার্স্ট স্টোরিতে চলে যাই। সঙ্গত কারণে আমি যার সাথে ঘটনাটি ঘটেছিল তার নাম এবং স্থানটা আমি বলতে পারছি না, এই জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। কারণ এই নাম না প্রকাশ করার শর্তে এবং স্থানের নাম না প্রকাশ করার শর্তেই আমি এই স্টোরিটা মানে বলার অনুমতি পেয়েছি। তো ঘটনাটি ছিল রাসেল ভাই 2015 সালে। যে ভাইয়ের সাথে ঘটনাটি ঘটেছিল, তো উনি একদিন কোনো একটি কারণে পারিবারিক এবং একটা ব্যবসায়িক কারণে উনি এক জায়গায় যাচ্ছিলেন, মানে জায়গাটার নামও বলছিল। উনি যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে রাস্তায় মানে মোড় ঘোরার সময় উনি একটি মিনি বাস এবং একটি অটোরিকশা টাইপের একটি গাড়ির সঙ্গে একটু চাপার মধ্যে পড়ে যান এবং বেশ খুব আহত হন উনি। ওনার মাথায় আঘাত লাগে, শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে এবং আঘাত লাগার পর স্থানীয় যারা ওনাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে, তারা দ্রুত একটি রিনাউন্ড একটা হসপিটালে তাকে হসপিটালাইজড করেন এবং তাকে জরুরি বিভাগে নিয়ে যান। তো জরুরি বিভাগে যিনি ডাক্তার ছিলেন, তো উনি ওনাকে পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। যেহেতু একটা জায়গা থেকে ওনাকে উদ্ধার হয়েছে, ওনার সাথে অন্য কেউ ছিল না এবং ওনাকে আইডেন্টিফাই করার মতো ওই ধরনের কোনো কাগজপত্র ওনার সাথে ছিল না। এই কারণে চিন্তা করা হলো যে ওনার পরিবারকে তো খবরটা জানাতে হবে। তো যেহেতু লোকালি জিনিসটা ঘটেছে, ওনার পরিবার হয়তোবা এখানে আশেপাশে কোনো একটা এলাকায় থাকেন আর কি, উনি হয়তোবা বাইরের কেউ নন। এরকম চিন্তা করা হলো, আচ্ছা ঠিক আছে, একে বেওয়ারিশ হিসাবে ঘোষণা করার দরকার নেই, আমরা একটু খোঁজ লাগাই যে এর পরিবারটা কোথায় থাকে। তখন রাসেল ভাই, ওনার শরীরটা মোটামুটি যেখানে যেখানে ক্ষত হয়েছিল সেগুলো ব্যান্ডেজ পেঁচিয়ে তাকে হসপিটালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়। এবং মর্গ বলতে রাসেল ভাই, সাধারণত হসপিটালের দুই ধরনের মর্গ থাকে। একটা টেম্পোরারি মর্গ, যেটা সাধারণ ইনস্ট্যান্ট যে লাশগুলো রাখা হয়, পরবর্তীতে যদি দেরি হয় এই লাশগুলো মেইন যে মর্গটা থাকে, মানে বড় মর্গ, যে ওখানে নিয়ে যাওয়া হয় ওনাকে। এখন যেহেতু উনি ঘন্টাখানেক আগে মারা গিয়েছেন, তো চিন্তা করা হলো যে দেখি যদি কালকে সকালের মধ্যে যদি লাশের খবর না আসে, তখন আমরা তাকে ফ্রোজেন যেটা বক্স আছে, ওই বক্সের মধ্যে ডেড বডিটা ঢুকিয়ে দেবো। আপাতত বাইরে যেটা অন্যান্য লাশ যেখানে রাখা আছে হিমঘরে, সেখানেই থাক। তারা ওই চিন্তা করে স্ট্রেচারের উপরে অনেক লাশের সাথে ওনার লাশটাও তারা রেখে বাইরে থেকে দরজা লক করে সবাই চলে যায়। আসলে ভাই, অদ্ভুত ব্যাপার, গভীর রাত আনুমানিক কয়টা উনি হয়তো আন্দাজ করেছেন, রাত 1-2 হতে পারে। তো হঠাৎ ওনার আল্লাহর অশেষ রহমতে ওনার পালস ফিরে আসে। এটা খুবই অদ্ভুত। ওনার পালস ফিরে আসে এবং উনি আসলে প্রথমে বুঝতেই পারেন না আসলে উনি কোথায় আছেন। উনি চিন্তা করছিলেন যে উনি চোখে কিছুই দেখছেন না, হয়তোবা উনি ওনার দৃষ্টিশক্তি হারিয়েছেন অ্যাক্সিডেন্টে, এরকমটা মনে করছিলেন প্রথমে। তো উনি তারপরেও একটু লক্ষ্য করলেন যে দেয়ালের কোনো একটা অংশ বা কোনো একটা ফাঁকা অংশ দিয়ে বাইরের থেকে একটু আলো আসছে। তখন উনি চিন্তা করেন, না, উনি ওনার আই সাইটটা হারান নাই, উনি দৃষ্টিশক্তি হারান নাই, উনি দেখতে পাচ্ছেন, কিন্তু ঘরটা অন্ধকার। এখন রাসেল ভাই, ওখানে ওই ঘরে কিন্তু মাইনাসের নিচে তাপমাত্রা, কারণ ডেড বডিগুলো যাতে পচে না, যেন মাইনাসের নিচে তাপমাত্রা থাকে। তো দেখা যাচ্ছে যে ওনার প্রচণ্ড শীত করছে। এখন উনি চিন্তা করছে প্রচণ্ড শীত করছে, এখন কি করি। উনি হাত দিয়ে দেখলেন ওনার শরীরে ব্যান্ডেজ পেঁচানো, ওনার দেহের উপরে একটি কাপড় রাখা, কিন্তু সেই কাপড়টাও তো খুব পাতলা কাপড়, যারা হসপিটালে গিয়েছেন দেখেছেন বেশ পাতলা কাপড় ওটা থাকে শরীরের উপরে। তখন উনি ওই পাগলের মতো উনি রুমের মধ্যে ওনার শরীরের সাথে জড়ানোর জন্য অন্য কোনো কাপড় পাওয়া যায় কিনা খুঁজছিলেন, কারণ এত ঠান্ডা লাগছে ওনার। উনি রাসেল ভাই যখন আশেপাশে হাত দিচ্ছিলেন, তখন দেখলেন যে মানুষের মতোই যেন অনেকে শুয়ে আছে। তো
তো তাদের শরীরের উপরেও প্রত্যেকের শরীরের উপরে কাপড় আছে। কারণ উনি এই অন্ধকারের ভিতরে হাতড়ে হাতড়ে এই কাপড়গুলো এক একটা করে সংগ্রহ করছিলেন। সংগ্রহ করে উনি মানে শরীরে মানে পেঁচিয়ে ঠান্ডায় ঠকঠক করে কাঁপছিলেন, এবং উনি বুঝতে পারছিলেন না এই মুহূর্তে ওনার কী করা উচিত। আসলে উনি যে কোথায় তখন উনি বুঝতে পারছিলেন না। উনি ধারণা করছিলেন হয়তোবা উনি কোনো মানে আশেপাশে রুগী আছে, রুগীরা ঘুমিয়ে আছে, এই তাদের কাছ থেকে ওই কাপড়গুলো উনি নিয়ে উনি ওনার শরীরে পেঁচিয়েছেন। হঠাৎ রাসেল ভাই অন্ধকারের মধ্যে পাশ থেকে কেউ একজন বলে ওঠে যে, কি ভাই খুব ঠান্ডা লাগছে? তখন উনি চমকে ওঠেন যে, হ্যাঁ খুব ঠান্ডা তো লাগছে, আপনি কে? বলে, আমি এখানকারই একজন। তো তাহলে লাইট জ্বালান, আমি তো অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না। কথা বলবেন, দাঁড়ান আমি লাইটটা জ্বালাচ্ছি। সত্যি রাসেল ভাই লাইটটা জ্বালায় একজন লোক, একজন স্বাভাবিক একজন লোক লাইটটা জ্বালায়। লাইটটা জ্বালানোর পরে উনি দেখেন যে আশেপাশে যা আছে সবাই মৃত। কেউ অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, কেউ সুইসাইড করেছে, হয়তো বা পোস্টমর্টেম করার পরে রেখে দিয়েছে, সকালে হয়তো বা দেহ বুঝিয়ে দেবে, বা বেওয়ারিশ লাশ এখনো কবর দিতে পারে নাই, বা পরের দিন কবর দেবে, এরকম লাশগুলো ওখানে অনেকগুলো লাশ এখানে রাখা আছে। তো এইভাবে একের পর এক লাশের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে যে এই লোকটা এইভাবে মারা গিয়েছে, এই লোকটা এইভাবে মারা গিয়েছে, এইভাবে প্রত্যেকটা লাশের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। এর মধ্যে রাসেল ভাই একটা লাশ পাশে রাখা ছিল। পরে বলছে যে এই লাশটা আজকে মানে বিকালের দিকে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তখন অন্যান্য লাশগুলোর মানে যেগুলো মানে কাপড় দিয়ে ঢাকা ছিল, উনি তো কিছু কাপড় নিজের শরীরে পেঁচিয়েছিলেন, অন্যান্য যেগুলো ঢাকা ছিল প্রত্যেকটা লাশের উপর থেকে কাপড়টা সরিয়ে দেখছিলেন যে মানে কার লাশ কি উনি দেখছিলেন, কিন্তু ওই লাশের উপর থেকে ওই ব্যক্তি কাপড়টা সরাচ্ছিল না। তখন উনি নিজেই আগ্রহী হয়ে ওই কাপড়টা সরানোর পরে বলছে যে দেখে যে লাশটি শোয়ানো এটা আসলে ওনারই লাশ। তো এটা দেখে উনি এতটা ভয় পান যে উনি আর ওনার সেন্স রাখতে পারেন নাই। উনি সাথে সাথে মানে সেন্সলেস হয়ে পড়ে যান ওখানে। এরপরে ওনার সেন্স ফিরে আসে, তখনও অন্ধকার, মানে রুম অন্ধকার, উনি নিচে পড়ে আছেন। তো উনি কিছুটা মনে করতে পারছিলেন যে একটু আগে কি ঘটনা করছে, এবং উনি ফিল করছিলেন আশেপাশ থেকে কেউ ওনার শরীরে হাত দিচ্ছে অন্ধকারের মধ্যে, এবং প্রচণ্ড ভয় পাচ্ছিলেন, প্রচণ্ড চিৎকার করতে পারছিলেন না। এর পেছনে কারণ হলো আসলে ভাই মাইনাসের নিচে তাপমাত্রা। সাধারণত আমরা দেখি শীতকালে অনেক মানে যখন বাইরে প্রচণ্ড শীতের মানে আমরা ঘরে ঢুকি বাইরের প্রচণ্ড ঠান্ডা থেকে, অনেক সময় দেখা যায় আমরা মুখের কথাগুলো জড়িয়ে যাচ্ছে, ঠিক ভালো করে উচ্চারণ করতে পারি না। উনি সারা রাত ওই ঠান্ডার মধ্যে থাকার কারণে উনি ওই কথাগুলো জড়িয়ে যাচ্ছিলেন। উনি মানে যারা বোবা আর কি, তারা যেভাবে শব্দ আ করে শব্দ করে, উনি ঠিক ওইভাবে শব্দ করতে পারছেন, মানে উনি আর কথা বলতে পারছিলেন না। আর ওই অন্ধকারের মধ্যে কেউ ওনার শরীরে হাত দিচ্ছিল, কেউ মাথায় হাত দিচ্ছে, উনি ফিল করছিলেন যে আমার শরীরে হাত দিচ্ছে কেউ। উনি চিৎকার করার চেষ্টা করছিলেন, কিন্তু চিৎকার করার চেষ্টা করতে উনি আবার সেন্সলেস হয়ে যান। পরে যখন রাসেল ভাই সকালের দিকে ওই যে যিনি মেইন ডোম উনি আসেন, ওই দরজাটা খুলে ভিতরে ঢুকবে আর কি। তো যখনই দরজাটা খুলে মানে ভিতরে ঢুকেছে ওই ডোমটা, তখন ওই আলো যখন ওনার চোখে পড়েছে, ওনার সেন্স ফিরে আসছে। উনি আলো আসার সাথে সাথে উনি দৌড়িয়ে ওই ডোমের কাছে যাওয়ার চেষ্টা করেছে, এবং উনি যে কি ভয় পেয়েছেন সেটা বলার চেষ্টা করছিল আর কি। কিন্তু রাসেল ভাই সমস্যা হলো ওই ডোমটা হঠাৎ করে এই দৃশ্য দেখে, কারণ ওই ডোমের বয়সও ছিল প্রায় 50 বছর, উনি তো এরকম দৃশ্য কখনো দেখেন নাই যে দরজা খুলে এরকম লাশ, এই যে মানে সাদা পরা এরকম ব্যান্ডেজ পরা কোনো লাশ ওনার দিকে চলে আসতেছে এবং চিৎকার করতে করতে। এই দৃশ্য দেখে উনিও মারাত্মক ভয় পান। উনি কোনো মতে দরজাটা লাগিয়ে আবার দৌড় দিয়ে হসপিটালে মানে ডাক্তারের কাছে চলে যান যে আমি এই দৃশ্য দেখেছি। ডাক্তারটা বলে, তুমি মনে হয় মানে আজকে মনে হয় দিনের বেলা একটু বেশি খেয়ে ফেলছো, কারণ আমরা তো জানি ডোমরা সাধারণত লাশ কাটার সময় একটু ড্রাঙ্ক হয়ে নেন আর কি, এটা আমরা সবাই জানি। তো ওরা সবাই ভৎসনা করে ডাক্তাররা যে দিনের বেলায় এগুলো খাওয়া বাদ দাও। তখন বলে, না আমি সত্যি কথা কিছুই খাই নাই, আমি সত্যি এই জিনিসটা দেখেছি। তখন ডাক্তাররা যখন অনুনয় বিনয় করে, ডাক্তার বলে আচ্ছা ঠিক আছে চলো আমরাও দেখবো। তখন এক দুইজন ডাক্তার যায়, সত্যি দরজা খোলার পরে যখন আবার দরজা খুলেছে, তখন ওই ভাই আবার ওনার দিকে চলে আসছে যে আমাকে বাঁচান, এটা বলার চেষ্টা করছে, কিন্তু বলতে পারছে না। ওনার তো মানে ওই ঠান্ডার কারণে উনি কথা বলতে পারছিলেন না। ডাক্তাররা ওটা দেখে মারাত্মক ভয় পান। ভয় পাওয়ার পর তখন ওনারা আবার দরজা লক করে চলে যায়। ওনারা আবার অন্যদেরকে বলে যে এই ঘটনা।
তখন অনেক লোকের উপস্থিতি সেখানে আসে, সবার উপস্থিতিতে দরজা খোলা হয়। দরজা খুলে দেখা যায় না, আসলে সত্যি উনি জীবিত আছেন। আচ্ছা, পরে ওনাকে ওখান থেকে উদ্ধার করা হয়। কিন্তু যেহেতু রাসেল ভাই একজন জীবিত মানুষকে, যাই হোক ভুল হোক, যে কারণেই হোক, অজ্ঞতাবশত হোক বা জ্ঞানের অভাবে হোক, ওনাকে তো ডেথ সার্টিফিকেট দিয়ে ফেলেছিলেন। তো এটা তো একটা ক্রিমিনাল অফেন্স তো বটে। যাই হোক, হসপিটাল কর্তৃপক্ষ ওনার পরিবারের কাছে ক্ষমা চান, ডাক্তারও ক্ষমা চান, উনি সেটা ক্ষমা করে দেন যে বেঁচে ফিরছে। পুরো পরিবার বলে যে বেঁচে গেছে, এটাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ। না তো উনি যদি সত্যি ওনার তো পোস্টমর্টেম করাটা বাকি ছিল। এই কারণে রাসেল ভাই ওই দিন মানে বিশেষ একটা অকেশন ছিল, তাই কারণ ডাক্তাররা রাতের বেলা চলে গেছিল বাসায়, বলছে যে এটা পোস্টমর্টেম পরে করব, সকালে করব। তা না হলে ওনাদেরকে যদি ওই অবস্থায় পোস্টমর্টেম করা হতো, তাহলে উনি জীবিত থাকতেন না। পরিবার বলে যেহেতু উনি জীবিত আছেন, আমাদের আর কোনো দাবি নেই, আলহামদুলিল্লাহ উনি জীবিত আছেন, এটাই আমাদের কাছে শুকরিয়া, আমরা এটা নিয়ে আর কোনো কথা বলবো না। এরপর রাসেল ভাই উনি এখন কিন্তু দিব্যি স্বাভাবিক মানুষ, এখনো বেঁচে আছেন। আমি মানে গিয়েছিলাম সেখানে, আমি নিজে দেখে আসছি। কিন্তু রাসেল ভাই ওই হসপিটাল এবং ওনার নাম বেশ কয়েকটা জিনিস না প্রকাশ করার শর্তে, কারণ যেহেতু উনি হসপিটালের সাথে একটা মিউচুয়াল করে ফেলেছেন, উনি রাজি হয়েছেন, সেটা উনি চাচ্ছিলেন না যে ওই হসপিটালের নাম বা ডাক্তার বা এই সমস্ত বিষয়ে জানাজানি হোক। কারণ যেহেতু উনি বলে ফেলেছেন উনি বেঁচে আছেন, এটাই শুকরিয়া, উনি এগুলা নিয়ে বেশি একটা কথা বলতেও রাজি না। পশ্চিমবঙ্গের এই ছোট শহরের কাছে একটি পুরনো রেল লাইন ছিল, যা তখন প্রায় পরিত্যক্ত। দিনে মাত্র একটি বা দুটি ট্রেন চলত, তাও শুধু দিনের বেলায়। রাত হলেই এই রেল লাইন যেন মৃত্যুপুরীতে পরিণত হতো। চারপাশে ঘন জঙ্গল, কাটা ঝোপ আর ভাঙা পাথরের টুকরো। রেল লাইনের পাশে কোনো বাড়িঘর নেই, শুধু অন্ধকার আর নিস্তব্ধতা। লোকমুখে শোনা যেত অনেক দুর্ঘটনা ঘটেছে। কেউ কেউ বলতো একটি তরুণী এখানে আত্মহত্যা করেছিল, আর তারপর থেকে রাতে এই পথে কেউ যেতে সাহস পায় না। স্থানীয়রা এই রেল লাইনকে ভৌতিক রেল লাইন বলে ডাকত, কারণ রাতের বেলায় এখানে অদ্ভুত সব শব্দ আর ছায়ামূর্তি দেখা যেত। এই ভয়ঙ্কর জায়গাতেই ঘটেছিল আমার আত্মীয় সুব্রতর সঙ্গে সেই লোমহর্ষক ঘটনা। ৮-১০ বছর আগের কথা। সুব্রত তখন কলেজে পড়ে, বয়স ২০ থেকে ২১ হবে। একদিন বন্ধুর বাড়ি থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা গড়িয়ে রাত ৮টা বেজে গেল। শহর থেকে তার বাড়ি ফিরতে একটা শর্টকাট ছিল, সেই পরিত্যক্ত রেল লাইনের ওপর দিয়ে। স্থানীয়রা রাতে এই পথ এড়িয়ে চললেও সুব্রত ভাবল একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো যাক, তাই সে রেল লাইনের ওপর দিয়ে হাঁটতে শুরু করল। রাতের অন্ধকারে চারপাশ নিস্তব্ধ, শুধু তার নিজের পায়ের শব্দ আর ঝিঝি পোকার ডাক ভেসে আসছিল। হঠাৎ তার মনে হলো পেছন থেকে আরেকজনের পায়ের শব্দ আসছে, ঠক 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 ঠক। তার বুকের ভেতর ধড়ফড় শুরু হলো। পেছনে তাকাল, কিন্তু অন্ধকার ছাড়া কিছুই দেখা গেল না। হয়তো আমার মনের ভুল বলে নিজেকে সান্ত্বনা দিয়ে সে এগিয়ে চলল। মাঝরাতে রেল লাইনের অন্ধকার আরও গভীর হয়ে ওঠে। সুব্রত প্রায় অর্ধেক রাস্তা পার হয়ে গেছে। এমন সময় তার মনে হলো খুব কাছে থেকে এক নারীর কণ্ঠস্বর শোনা যাচ্ছে, ফিস ফিস করে কথা বলার মতো। প্রথমে সে ভেবেছিল হয়তো বাতাসে আওয়াজ হচ্ছে, কিন্তু শব্দটি বার যত স্পষ্ট হতে থাকল, তার ভয় বাড়তে থাকল। সে স্পষ্ট শুনতে পেল কেউ যেন ডাকছে, সুব্রত, সুব্রত। তার শরীর ঠান্ডা হয়ে গেল। সে বুঝতে পারছিল এখানে কেউ নেই আশেপাশে। তাহলে এই আওয়াজ কোথা থেকে আসছে? সে ভয়ে দৌড়াতে শুরু করল, কিন্তু যত দ্রুত সে দৌড়াচ্ছিল সেই ফিসফিস শব্দ যেন তার পিছু ছাড়ছিল না। মনে হচ্ছিল অদৃশ্য কেউ তার ঠিক পেছনেই আছে। হঠাৎ সে অনুভব করল কেউ যেন তার কাঁধে হাত রেখেছে। সে ভয়ে জমে গেল, ঘুরে তাকানোর সাহস পেল না। সেই ফিস ফিস কণ্ঠস্বর এবার তার কানের কাছে স্পষ্ট হয়ে উঠল। কিন্তু তারপর যা ঘটল তা কল্পনারও অতীত। রেল লাইনের মাঝামাঝি পৌঁছে সুব্রতর চোখ পড়ল সামনে, মাত্র কয়েক ফুট দূরে। একটা ধোঁয়াটে কুয়াশার মতো মূর্তি যেন হঠাৎই তৈরি হলো। এটি ছিল এক নারীর আকৃতি, লম্বা চুল, সাদা শাড়ি, কিন্তু মুখটা অস্পষ্ট, যেন কুয়াশায় ঢাকা। হঠাৎ
একটা শীতল হিমশীতল হাওয়া চারপাশে ছড়িয়ে পড়ল। সুব্রতর শরীর কাঁপতে লাগলো, তার পা যেন মাটিতে আটকে গেছে। সে ভয়ে চিৎকার করতে চেয়েছিল, কিন্তু তার গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না। মূর্তিটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো, আর সেই ফিসফিস শব্দটা যেন আরও স্পষ্ট হয়ে উঠল। সুব্রতর মনে হলো কেউ যেন তার কানের কাছে বলছে, ফিরে যা। শব্দটা যেন তার মাথার ভেতর গেঁথে গেল। তার চোখ ঝাপসা হয়ে এলো, আর তারপর সব অন্ধকার। জ্ঞান ফিরল সকালে। সুব্রত দেখল সে রেল লাইনের পাশে মাটিতে পড়ে আছে। কিছু স্থানীয় লোক তাকে দেখে তুলে নিয়ে গিয়েছিল। তারা বলল, এই রেল লাইনে রাতে কেউ যায় না। অনেক আগে এখানে এক তরুণী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। তারপর থেকে এই রাস্তা অভিশপ্ত। রাতে যারা এখানে যায় তারা অদ্ভুত কিছু দেখে বা শোনে। তুই বেঁচে ফিরেছিস, এটাই ভাগ্য। সুব্রতর শরীরে কোনো আঘাত ছিল না, কিন্তু তার মনে সেই রাতের আতঙ্ক গেঁথে গিয়েছিল। সে শুধু জানত সেই ফিসফিস শব্দ আর সেই ছায়ামূর্তির ভয়ঙ্কর উপস্থিতি তার জীবন থেকে কখনো মুছবে না। সেই রাতের পর থেকে সে আর কখনো রাতে বেরোয় না। এই ভৌতিক রেল লাইন এখনো স্থানীয়দের মনে আতঙ্কের প্রতীক। বিশ্বাস করা বা না করা আপনাদের ব্যাপার। আজকে যে ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, এই ঘটনাটা ঘটেছে শিলিগুড়ির অদূরে একটা ফরেস্টের রাস্তায়। এই যে ফরেস্টের রাস্তাটা, এই রাস্তাটা শিলিগুড়ির সবাই প্রায় চেনে। এমনকি যারা নাকি শিলিগুড়ির বাইরে থাকো, যারা শিলিগুড়িতে ঘুরতে এসেছিলে, তোমরাও কোনো না কোনো সময় এই রাস্তার উপর দিয়ে গিয়েছিলে। রাস্তাটা দিনের বেলা এত শান্ত, এত নিঝুম যে রাস্তার দুপাশে ফরেস্ট এবং সূর্যের আলো ওখানে পড়ে না বললেই চলে। দিনের বেলা যেতেও ওই জায়গাটা গা শিরশির করে, যেহেতু সূর্যের আলো পড়ে না, তাই একটা ঠান্ডা ভাব থাকে সেই জায়গায়। কিন্তু সন্ধ্যা নামলেই এই রাস্তাতে কেউ যাতায়াত করতে সাহস করে না। তার কারণটা হলো, এটা তো একটা ফরেস্টের রাস্তা, এই রাস্তায় কোনো স্ট্রিট লাইট নেই। তাছাড়া বিভিন্ন জন্তু জানোয়ার রাস্তার এক পাশ থেকে আরেক পাশে যাতায়াত করে। এই কারণে মানুষ রিস্ক নেয় না রাতের বেলা করে এই রাস্তাতে যাতায়াত করার। খুব দরকার পড়লে তখন বাধ্য হয়ে যেতে লাগে। এই ফরেস্টের নাম শুকনা ফরেস্ট। আশা করি তোমরা অনেকেই শুনেছ। আজকে যার সাথে ভয়ঙ্কর ঘটনা ঘটে এই ফরেস্টের রাস্তায়, সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে শুকনা ফরেস্টের পরে একটা পার্ক আছে, সেই পার্কে যায় এবং সেখানে কিছু সময় স্পেন্ড করে। এরপর সন্ধ্যাবেলায় যখন ওদের অ্যাক্টিভা করে ফিরছিল, তখন ছেলেটির সাথে ঘটল ভয়ঙ্কর ঘটনা। মেয়েটির সাথে কিন্তু কিচ্ছু হয়নি। ছেলেটির রাস্তার মধ্যে দেখেছিল অদ্ভুত একটা দৃশ্য, যা দেখার পর ওর অবস্থা খারাপ হয়ে গেছিল। আমরা অনেকেই বিভিন্ন জায়গায় শুনেছি বা জানি যে কোনো অচেনা জায়গায় গিয়ে যদি টয়লেট করা হয়, আর যদি সেখানে কোনো এন্টিটির বাস থাকে, তাহলে সেই এন্টিটির প্রভাব তার উপর পড়বেই। তাছাড়া আরেকটা বিষয় হলো, যদি কোনো উগ্র গন্ধ কোনো মানুষের গায়ে থাকে, ধরো কোনো পারফিউম বা সেন্টের কোনো উগ্র গন্ধ, তাহলেও কিন্তু এন্টিটির একটা প্রভাব পড়ে। আর এই ছেলেটি এই দুটা জিনিসই করেছিল। মানে ও যে গিয়েছিল ঘুরতে, গায়ে একটা পারফিউম লাগিয়েছিল আর সেটার খুব উগ্র গন্ধ ছিল। আর 2 নম্বর, যখন নাকি সে ফিরে আসছিল, তখন ফরেস্টের ওখানে দাঁড়িয়ে টয়লেট করেছিল। এই দুটা কারণের জন্যই ওর উপর একটা ভয়ঙ্কর প্রভাব পড়ে এন্টিটির। তো চলো সময় নষ্ট না করে আজকের ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করি। আর বন্ধুরা, তোমাদের যদি এরকম ভৌতিক ঘটনা শুনতে ভালো লাগে, তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার অবশ্যই করে দিও। আর কমেন্টে জানিও কে কোথা থেকে শুনছো, তাহলে আমিও বুঝতে পারবো যে আমার সাবস্ক্রাইবার বা ভিউয়াররা কোন এরিয়া বা কোন এলাকা থেকে শুনছে। তো চলো ঘটনায় ফিরি। আজকে এই ঘটনাটা আমাকে পাঠিয়েছে সূর্য। ওর এক বন্ধুর সাথে এই ভয়ঙ্কর ঘটনাটা ঘটে 2021 সালে। ওর বন্ধুর নাম রূপক। তো যেদিনকা এই ইনসিডেন্টটা ঘটে রূপকের সাথে, সেদিনকার দুপুরবেলা রূপক ওর গার্লফ্রেন্ড মানে মৌমিতাকে নিয়ে রূপকের অ্যাক্টিভা করে যায় মধুবন পার্কে। এই মধুবন পার্কে যেতে হলে শুকনার এই ফরেস্টের মধ্যে দিয়ে যেতে লাগে। তো শুকনার ফরেস্ট তো দিনের বেলা খুব সুন্দর লাগে, দুপাশে ফরেস্ট, মাঝখান দিয়ে চওড়া পাকা রাস্তা। এই রাস্তাটাতে সোজা গেলে
বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া যায়, যেমন শিটং, রোহিণী, দুধিয়া, কার্শিয়াং, এরকম মনোরম পরিবেশে এই রাস্তাটা দিয়েই যেতে লাগে। এবার তারা তো মধুবন পার্কে গেছে, গিয়ে অনেকক্ষণ আর কি সময় কাটায়। আর সে সময়টা ছিল ডিসেম্বর মাস। এবার মোটামুটি যখন বিকেল 4টা বাজে তখন তারা ওখান থেকে বের হতে চায়, মানে 4টা বেজে গেছে, তার মধ্যে ওখানে তো অ্যাকচুয়ালি তাড়াতাড়ি অন্ধকার নেমে যায়, আর অন্ধকার নামলে ওই জায়গাটা প্রচণ্ড রিস্ক। এরপর ওরা দুজন মধুবন পার্কের থেকে বেরোলো আর অ্যাক্টিভাতে বসলো। এবার যখন নাকি রূপক অ্যাক্টিভা স্টার্ট করছে, দেখছে যে ওর অ্যাক্টিভা স্টার্ট হচ্ছে না। তো রূপক অ্যাক্টিভা থেকে নেমে তারপর অ্যাক্টিভা চেক করছে যে কেন স্টার্ট হচ্ছে না, কিন্তু ওনা বুঝতেই পারছে না যে কেন গাড়িটা এরকম হয়ে গেল। ও অনেকক্ষণ ধরে চেষ্টা করছে গাড়িটা ঠিক করার, কিন্তু ঠিক করতে পারছে না। আর না সেখানে আশেপাশে কোনো গ্যারেজও ছিল না। এদিকে রূপক আর মৌমিতা দুজনই ভয় পাচ্ছিল একটা কথা চিন্তা করে, যে যদি অন্ধকার নেমে যায় তাহলে এই রাস্তা দিয়ে হাতি, চিতাবাঘ অবাধে বিচরণ করে। রাস্তার এপার থেকে ওপার হাতি যাতায়াত করে, আর সেখানে না এলিফ্যান্ট করিডোরও আছে। মাঝে মাঝেই এই অঞ্চল থেকে শোনা যায় হাতি কাউকে পায়ে পিষে মেরে ফেলেছে। আসলে এখানে তো আশেপাশে অনেক গরিব মানুষ থাকে, তারা কি করে এই ফরেস্টের মধ্যে ঢোকে কাঠ সংগ্রহ করার জন্য, মানে বাড়িতে খাওয়ার রান্না করবে, জ্বালানির জন্য আর কি কাঠ সংগ্রহ করতে এই গভীর ফরেস্টে ঢোকে। যখন হাতির সামনে ওরা পড়ে, যদি কপাল ভালো থাকে তাহলে তো পালাতে পারলে বেঁচে যায়, আর যদি পালাতে না পারে তাহলে মৃত্যু অনিবার্য। তাছাড়া মাঝে মাঝেই শোনা যায় এখানে কাউকে চিতাবাঘ হামলা করেছে। এই কারণে মৌমিতা আর রূপক প্রচণ্ড ভয় পাচ্ছিল। তার মধ্যে ওদের গাড়িও ঠিক হচ্ছে না, এদিকে তো সন্ধ্যা নেমে এসেছে, অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে চারপাশে। তখন আর্মির একজন লোক সেদিক দিয়ে যাচ্ছিল সাইকেল চালিয়ে। আসলে না এই মধুবন পার্কের পরেই আছে আর্মিদের ক্যাম্প। তো উনি দেখলো যে একটা কাপল গাড়িটা ঠিক করার চেষ্টা করছে। এটা দেখে তো উনি আগিয়ে আসে আর জিজ্ঞেস করে যে কি হয়েছে, কারণ ওই সময় ওইভাবে ওরা দাঁড়িয়ে আছে দেখেই বুঝে গেছিলো যে গাড়ি একটা কিছু খারাপ হয়েছিল। তো যাই হোক, রূপক বলে যে আমার গাড়িটা ঠিক হচ্ছে না, গাড়িটা কি সমস্যা হচ্ছে বুঝতে পারছি না। তারপর আর্মির লোকটা ওদেরকে সহায়তা করে এবং গাড়িটা চেক ঠিক করে দেখলো যে এই সমস্যা, তো লোকটি আবার ঠিকও করে দেয় গাড়িটা। এবার গাড়িটা যখন ঠিক হলো তখন রূপক তো হাঁপ ছেড়ে বাঁচে না, গাড়িটা ঠিক হয়েছে, এখন আমি বাড়ি যেতে পারবো। আর এর মাঝে রূপক ওর 2-3টা বন্ধুকে ফোন করে যে আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে, আমরা তো ফেঁসে গেছি, এদিকে অন্ধকার নেমে আসছে, তোদের গাড়ি নিয়ে আয়। কিন্তু গাড়িটা যখন ঠিক হলো তখন রূপক আবার বন্ধুদেরকে জানিয়ে দেয় যে একজন আর্মি অফিসার আমাদেরকে সহায়তা করেছে, গাড়িটা আমাদের ঠিক করে দিয়েছে, আমরা কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি, তোদের আসতে লাগবে না। এটা বন্ধুদের জানানোর পর তারপর আর্মির লোকটিকে অনেক ধন্যবাদ জানায় যে তাদেরকে বাঁচিয়েছে বিপদের হাত থেকে। তখন আর্মি লোকটি বলল, তোমরা তাড়াতাড়ি গাড়িটা চালিয়ে এখান থেকে বেরিয়ে যাও অন্ধকার নামার আগে, কারণ জানোই তো এই রাস্তাটা খুব খারাপ, জন্তু জানোয়ার যখন তখন বেরোতে পারে। তো রূপক বলল, না আমরা এখনই বেরিয়ে যাচ্ছি। তারপর মৌমিতা আর রূপক অ্যাক্টিভাতে বসে তারা ওখান থেকে বেরিয়ে যায়। এবার রূপক গাড়ি চালাচ্ছে, যখন নাকি ফরেস্টটা স্টার্ট হবে তার আগে না রূপক আবার দাঁড়িয়ে পড়ে। তো মৌমিতা বলছে তুমি দাঁড়ালা কেন? রূপক বলছে আমার একটু টয়লেট পেয়েছে। তো রূপক একটা গাছ আছে রাস্তার পাশে, সেখানে দাঁড়িয়ে টয়লেট করার পর তারপর গাড়িতে আবার বসে গাড়িটা স্টার্ট করে আবার যেতে থাকে। এবার কিছুটা যাওয়ার পর হঠাৎ করে রূপক একটা বাজে গালি দিল, তারপর গাড়ির গতিটা বাড়িয়ে দিল। তো পেছনে মৌমিতা, ও বলছে কি হলো, হঠাৎ করে গাড়ির গতিটা এত বাড়িয়ে দিলা কেন? আমার ঠান্ডা লাগছে, কারণ ডিসেম্বর মাস এমনিতেই তো ঠান্ডা ছিল। কিন্তু রূপক আরও জোরে গাড়ি চালাচ্ছে। তো মৌমিতা তখন ভাবলো যে রূপক হয়তো রাস্তার পাশে কোনো হাতি বা চিতাবাঘ এসব আর কি দেখেছে, সেই ভয়ে গাড়ি জোরে জোরে চালাচ্ছে। তারপর মৌমিতার কিছু বলেনি। এবার মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার ওই ফরেস্টটা পার করার পর একটা না অঞ্চল আছে, মানে শুকনার মেন আর কি অঞ্চল, সেখানে লোক বসতি আছে, দোকানপাটও আছে। সেখানে যখন রূপক অ্যাক্টিভা নিয়ে পৌঁছালো তখনই ওর অ্যাক্টিভাটা আবার খারাপ হয়ে যায়। এবারে অ্যাক্টিভা থেকে নেমেছে, আর তখন সামনেই একটা আবার গ্যারেজ ছিল। তো সেখানে গাড়িটা ঠেলে নিয়ে গিয়ে গ্যারেজে দিয়েছে ঠিক করতে। আর এদিকে মৌমিতা রূপককে বলে আছে যে কি হয়েছে গো, তুমি রাস্তার মধ্যে কি দেখলে যে এত তাড়াতাড়ি গাড়ি চালাচ্ছিলে? তো রূপক বলছে না কিছু না, এমনি গাড়ি চালিয়েছি জোরে। রূপক মানে একটা কিছু এমন দেখেছিল সেটা মৌমিতাকে জানাচ্ছিল না। আর না রূপক ওই গ্যারেজ থেকে বেরিয়ে গ্যারেজের পিছনেও না, মানে ফরেস্টের আর কি শেষের দিকটা ছিল, ওইদিকে বারবার খালি দেখছিল। তো এটা মৌমিতা লক্ষ্য করে, তো রূপককে বারবার জিজ্ঞেস করছে, কিন্তু রূপক কিছু বলছিল না। কিছুক্ষণ পর গাড়িটা ঠিক হয়ে যায় এবং রূপক আর মৌমিতা সেখান থেকে বেরিয়ে হিলকাট রোডের একটা খাবারের দোকানের সামনে গিয়ে দাঁড়ায়।
আর তখন মৌমিতা লক্ষ্য করে যে রূপক একটু নার্ভাস হয়ে আছে। তো মৌমিতা জিজ্ঞেস করে যে কি হয়েছে, তুমি এরকম কেন করছো? রূপক কিন্তু কিছু বলছিল না মৌমিতাকে, ও খালি এড়িয়ে যাচ্ছে কথাটা। এরপর মৌমিতাকে ওর বাড়িতে ড্রপ করে দেয়। তো রূপকও তার নিজের বাড়িতে চলে আসে। রাতের বেলা তারা ফোনে কথা বলে, কিন্তু রূপক ফোনের মধ্যেও ঠিক মতো কথা বলছিল না, ওর কথাগুলো খালি জড়িয়ে যাচ্ছিল। যাই হোক, সেদিনকার তারপর আর বেশিক্ষণ কথা হয়নি। তারপর মৌমিতা ফোনটা রেখে দেয়, রূপকও আর কি ফোনটা রেখে দেয়। এবার পরের দিন সকালবেলা সূর্য রূপকের বাড়িতে যায়, যে আমাকে ঘটনাটা পাঠিয়েছে। ও গেল যখন, তখন রূপকের মা বলছে, দেখ এখন দুপুর 12টা বাজে, তাও রূপক আজকে ঘুমে থেকে ওঠেনি। তো সূর্য রূপকের বেডরুমে ঢোকে, আর ঢুকেই একটা পচা গন্ধ ওর নাকে লাগে। গন্ধটা এতটাই পচা ছিল, মনে হচ্ছিল কোনো ইঁদুর বা কিছু একটা মরেছে। তো সূর্য রূপককে তখন বলছে যে তোর ঘরে কি কোনো ইঁদুর মরেছে যে এত বাজে একটা গন্ধ বেরোচ্ছে? তখন রূপক বলছে, কই, আমি তো সেরকম কোনো গন্ধ পাচ্ছি না। তারপর যাই হোক, সূর্য রূপকের ঘরে যে জানলাগুলো আছে সেটা খুলে দেয়, আর খুলে দেওয়ার পর না গন্ধটা আস্তে আস্তে কমে যায়। যাই হোক, তারপর রূপক বিছানা থেকে উঠে বলল যে তুই বস, আমি বাথরুম থেকে আসছি। এরপর সূর্য রূপকের বিছানায় বসে, আর বিছানার থেকে পারফিউমের প্রচণ্ড গন্ধ বেরোচ্ছে। গতকাল যখন রূপক ঘুরতে গিয়েছিল গার্লফ্রেন্ডকে নিয়ে, তখন গায়ে এমন উগ্র পারফিউম মেখেছে যে সেই গন্ধ বিছানার মধ্যেও লেগে আছে। আর ওই গন্ধের জন্য রূপকের ঘরে যে একটা পচা গন্ধ পাচ্ছিল সূর্য ভেবেছে ওই গন্ধের জন্য রূপক হয়তো গন্ধটা টের পায়নি। এবার সূর্য রূপকের বিছানায় বসে মোবাইল ঘাঁটছে। হঠাৎ করে না ওর কেমন যেন অনুভব হচ্ছিল ওই ঘরের মধ্যে, ওর খুব অস্বস্তি লাগছিল। ও কিন্তু এর আগেও রূপকের ঘরে এসেছে, কোনোদিনও এরকম মনে হয়নি, আর সেদিনকা ওর এরকম মনে হচ্ছিল। এবার যাই হোক, ও তাও মোবাইলটা ঘাঁটছে, বারবার খালি উঠছে একবার, বসছে একবার। হঠাৎ করে একটা বাচ্চার গলার আওয়াজ পায়, কোনো বাচ্চা নতুন কথা বলা শিখলে যেরকম একটা আওয়াজ হয় সেরকম একটা আওয়াজটা তো সূর্য আচমকা শুনেছে, তাই না ও একটু ঘাবড়ে যায়। তারপর এদিক ওদিক দেখলো, এবার দেখলো যে জানলাটা খোলা। তাই সূর্য ভেবেছে রাস্তায় হয়তো কোনো বাচ্চা যাচ্ছে, আর ওই বাচ্চারই আওয়াজ এটা। কিছুক্ষণ পর রূপক বাথরুম থেকে বের হয় এবং রেডি ফেডি হয়ে সূর্যকে নিয়ে এক জায়গায় ঘুরতে যায়। তাদের একটা দোকান আছে, যেই দোকানে গিয়ে আড্ডা মারে, সেখানে গল্প করে, সিগারেট খায়। তো সেই দোকানে গিয়েছে, আর ওই দোকানে আরেকটা বন্ধু আসে। ওই বন্ধুটা রূপককে বলছে, কিরে, কালকে তোদের গাড়ি কি করে ঠিক হলো? গাড়ি যখন খারাপ হয়েছিল তখন তো রূপক কিছু বন্ধুর কাছে সাহায্য চায়, তার মধ্যে এই বন্ধুটাও ছিল। তখন রূপক ওদেরকে বলল, গাড়িটা তো আমাদের একজন আর্মির লোক ঠিক করে দিয়েছে, কিন্তু তারপর আমার সাথে যা হয়েছে সেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। ওরা বলছে, কেন, কি হয়েছে? তখন রূপক ওদেরকে জানালো, সেটা হলো যে রূপক যখন টয়লেট করে গাড়িটা তো আবার স্টার্ট করে, তো একটু আগিয়েছে, হঠাৎ ও দেখতে পাচ্ছে রাস্তার পাশে একজন মহিলা সাদা শাড়ি পরা কোলে একটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে, একদম রাস্তার পাশে। তো অন্ধকার থাকায় বাচ্চাটির মুখ আর মহিলাটির মুখ আর দেখতে পায়নি। রূপক না একটু ঘাবড়ে যায়, এই ভেবে যে সন্ধ্যাবেলা একটা মহিলা কোলে একটা বাচ্চা নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তেই তো হাতি বা চিতাবাঘ এসে তাদের উপর হামলা করতে পারে। তো যাই হোক, রূপক এটা ভেবে তারপর গাড়ি চালাচ্ছে, ভেবেছে যে আশেপাশে কোনো বস্তি আছে, সেখান থেকে আর কি এসেছে। এবার কিছুটা আগিয়েছে, আবার দেখছে সেম ওই মহিলা কোলে বাচ্চা নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। এবার না রূপক প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ ও বুঝে গেছিল যে এটা কোনো সাধারণ মানুষ না। এটা দেখে রূপক তখনই গালি মারে আর গাড়ির স্পিডটা বাড়িয়ে দেয়। রূপক আসলে শুনেছিল যে এরকম ভয় পেলে যদি গালি মারা হয় তাহলে মনের ভয়টা কমে যায়। আর এই মহিলাটিকে শুধু রূপক দেখতে পাচ্ছে, মৌমিতা দেখতে পাচ্ছে না। যদি মৌমিতা দেখতো তাহলে তো রূপককে জিজ্ঞেস করতো যে রাস্তার পাশে একটা মহিলাকে দেখলাম কোলে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। এবার কিছুটা আগিয়েছে, আবার দেখছে ওই মহিলাটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, একদম ওই মহিলা সাদা শাড়ি পরা কোলে বাচ্চা নিয়ে। এবার রূপক তো প্রচণ্ড ভয় পেয়ে যায়, কিন্তু ওর ভয়টা দ্বিগুণ হয়ে গেল একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে। সেটা হলো ও লুকিং গ্লাস দিয়ে দেখছে ওই মহিলাটি ওর পেছন পেছন আসছে। ওর অ্যাক্টিভা এত স্পিডে চলছে, কিন্তু লুকিং গ্লাস দিয়ে দেখা যাচ্ছে ওর গাড়ি থেকে মাত্র 20 ফুট দূরত্বে সাদা শাড়ি পরা ওই মহিলাটা আসছে ওর পেছন পেছন, ওদেরকে ধাওয়া করছিল। যখন নাকি রূপক লোকালয়ে পৌঁছালো তখন ও একবার পেছন ঘুরে তাকায়, তখন দেখছি যে মহিলাটা নেই। তারপর তো গাড়িটা খারাপ হলো, তারপর গ্যারেজে রাখলো।
সেই কারণে গ্যারেজ থেকে বেরিয়ে রূপক পিছনের ওই জঙ্গলে দেখছিল, মানে ফরেস্টের দিকে দেখছিল যে মহিলাটা আসছে কিনা। যাই হোক, এইসব শুনে সূর্য রূপককে বলে যে তুই একটু পারফিউম কম লাগা, ওই পারফিউমের উগ্র গন্ধর জন্যই তোর পিছু নিয়েছিল ভূত। আসলে এরকম কিন্তু ঘটে অনেক সময়, উগ্র কোনো গন্ধ অতৃপ্ত আত্মাদের আকর্ষণ করে। যদি এরকম কোনো জায়গায় যাওয়া হয় যেখানে নাকি এনটিটিদের বাস আছে, তার মধ্যে তো রূপক হচ্ছে আবার টয়লেটও করেছিল। এরপর রূপক ওদের দুজনকে আরেকটা কথা জানালো, সেটা হলো যে ও বলছে যে গতকাল রাতে ও ঠিকমতো ঘুমাতে পারেনি, কারণ রূপকের মনে হচ্ছিল ওর ঘরের জানলার বাইরে রাতের বেলা কেউ যেন হাঁটাহাঁটি করছে। এবার এই কথাটা তো সূর্য আর আরেকটা যে বন্ধু ছিল ওরা দুজন শুনলো, শুনে না ওরাও একটু ঘাবড়ে যায়। তারপর যাই হোক, তারপর ওরা রূপকের সঙ্গে ইয়ার্কি মারছে বিভিন্ন বিষয়ে। রূপক সেদিন কাজে ওদের সাথে আড্ডা মেরে বাড়িতে গেল, তারপর ওর এক সপ্তাহ হলো ওর কোনো খোঁজ খবর নেই, মানে বন্ধুদের সাথে কোনো অ্যাটাচমেন্ট নেই, ফোন করলে ফোন উঠাচ্ছে না, এরকম আর কি হচ্ছিল। তো এর মধ্যে রূপকের বাবা ওদের এক বন্ধুকে ফোন করে, আর ফোন করে বলছে যে রূপকের কি কিছু হয়েছে নাকি। তো ওই বন্ধুটা না জানে না যে কি আর কি হয়েছে, মানে ওর সাথে যে ইনসিডেন্টটা ঘটেছে শুকনা ফরেস্টে, ওই বন্ধুটা আর কি জানতো না, এটা মানে অন্য আরেকটা বন্ধু। তো এই বন্ধুটা রূপকের বাবাকে আবার জিজ্ঞেস করে কেন কি হয়েছে। তখন রূপকের বাবা বলছে যে রূপক রাতে বেলা করে প্রচণ্ড ভয় পাচ্ছে, ও খালি একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে, তারপর বলছে যে আমার ঘরের মধ্যে কেউ যেন হাঁটা চলা করে। তো এই বন্ধুটা শুনে ঘাবড়ে যায়, ঘাবড়ে গিয়ে বাকি বন্ধুদের বলে, তখন সূর্যকেও বলে। সূর্য আর আরেকটা বন্ধু যে নাকি প্রথম আড্ডা মারছিল রূপকের সাথে, ওরা দুজন তো জানে। এবার ওরা দুজন বুঝতে পারছে যে কিছু একটা হয়েছে। তো বাকি আরও 2-3 জন বন্ধু মিলে রূপকদের বাড়িতে যায় রূপককে দেখতে। এবার যখন নাকি রূপকের ঘরের ভিতর ঢুকলো, দেখলো রূপক বসে আছে। ও মানে দেখেই বোঝা যাচ্ছে ও রাতেবেলা ঘুমাতে পারছে না, চোখ মুখ কেমন যেন হয়ে গেছে, চোখের তলায় কালি পড়ে গেছে, মানে রাতে না ঘুমালে যেরকম হয় সেরকম। তো সূর্য ওকে জিজ্ঞেস করছে কি রে তোর সাথে কি হচ্ছে, তুই উল্টাপাল্টা কি বলছিস, কাকু বললো আমাদের, মানে রূপকের বাবা ওদেরকে বলেছে, সেটাই আর কি বললো। তখন রূপক ওদেরকে ডিটেলসটা জানালো যে গত 1 সপ্তাহ ধরে ওর সাথে কি হচ্ছে। রূপক প্রথমে বলতে চাচ্ছিল না, পরে জানালো যে শুকনা ফরেস্টে যাকে দেখেছিল ওর অ্যাক্টিভার পিছনে ধাওয়া করতে, ওই মহিলা আর বাচ্চা ওর ঘরে আছে। রাত হলেই ঘরে কেউ হাঁটাহাঁটি করে, আর একটা বাচ্চা আছে যার কান্নার আওয়াজ খাটের তলা থেকে পাওয়া যায়। তখন না রূপকের বাবা মা সবকিছু শুনলো যে শুকনা ফরেস্টে রূপকের সাথে কি ঘটেছিল। মানে রূপক কিন্তু ওর বাবা মাকেও জানায়নি। রূপক আরও জানালো, যেদিনকার সূর্য আর আরেকটা বন্ধুর সাথে আড্ডা মেরে বাড়িতে আসলো, সেদিন রাতে ও শুয়ে আছে, হঠাৎ করে ওর ঘরের জানলার বাইরে ওর মার ডাকের আওয়াজ পায়, মানে রূপকের মা ডাকছে এরকম আওয়াজ পেল রূপক। আর ওই ডাকটা আসে 3 বার। রূপক না ভাবছে যে ওর মা ডাকছে এত রাতে, তাও আবার ঘরের জানলার বাইরে। তো রূপক না জেনে না বুঝে ওই জানলাটা খুলে ফেলে, আর খুলে দেখছে যে বাইরে কেউ নেই, শুধু বাইরে থেকে একটা ঠান্ডা হাওয়া আসছে আর বাইরে কুয়াশা পড়েছে। তো রূপক ভাবছে আমি কি ভুল শুনলাম নাকি। তারপর যাই হোক ওই জানলাটা বন্ধ করে দেয়। অনেকের মুখে শোনা যায় মাঝরাতে যদি তোমার নাম ধরে কেউ 3 বার ডাকে তাহলে না উত্তর নিতে নেই, কারণ সে মানুষ নাও হতে পারে। 3 বার এবার বেশি ডাকলে তখন তুমি সাড়া দিতে পারো। তো রূপক তো বুঝেনি, ও 3 বার যখন ডাক শুনেছে তখনই জানলাটা খুলেছিল, আর তারপর থেকে ওর ঘরে এসব ইনসিডেন্টগুলো শুরু হয়। তো সেদিনকার রাতে কি হলো, ও তো আবার কম্বল মুড়িতে শুয়ে পড়েছে। কিছুক্ষণ পর শুনতে পাচ্ছে ওর ঘরে একটা অ্যাটাচ বাথরুম আছে, ওই বাথরুমের ভেতরে একটা বাচ্চার আওয়াজ, মানে কোনো বাচ্চা যখন প্রথম কথা শিখে যেরকমভাবে কথা বলে, যেরকমভাবে একটা আওয়াজ হয়, ঠিক সেরকম একটা আওয়াজ। রূপক না প্রথমে ঘাবড়ে গেল যে ওর বাথরুমে বাচ্চা আসলো কোথার থেকে। ঠিক সেই সময় ওর মনে পড়ল শুকনা ফরেস্টে যে কোলে মধ্যে বাচ্চা একটা মহিলাকে দেখেছিল, হয়তো ওই বাচ্চাটাই। এবার না রূপক ভয়ের চোটে কম্বল মুড়িতে শুয়ে আছে, আর তখন ওর মনে হলো ওর ঘরের মধ্যে দিয়ে কেউ যেন হাঁটাহাঁটি করছে। রূপক এতটা ভয় পেয়ে গেছিল যে কম্বল থেকে মুখ বের করে যে দেখবে সেটা দেখারও সাহস পায়নি। সাহস পাবেই বা কি করে, ওর সাথে একদিন আগেই শুকনা ফরেস্টে যে রাতেবেলা ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছে, যে ভয়ঙ্কর দৃশ্যটা ও দেখেছে, এটা দেখার পর তো যে কেউ ঘুমাতে পারতো না। তাও তো ও নিজের ঘরে একা শুয়েছে এবং ও নিজের মা বাবাকেও বিষয়টা জানায়নি। এবার পরের দিন সকাল হয়, যাই হোক ওই রাতটা ও কোনোভাবে আর কি পার করে।
তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেছে, ব্রাশ টাশ করেছে, আর রাতের বেলা ওর যেটা ফিলিংস হয়েছে নিজের ঘরের ভেতর সেটা ওর মা বাবাকে তখনও বলেনি। ওর মনে না একটা কিউরিসিটি চলছে যে যে ইনসিডেন্টটা রাতের বেলা ঘটলো এটা দেখবো যে আমি কতদূর যাই, কি হয়, এটাও শেষ পর্যন্ত ও দেখবে। মানে বলে না যে ভয় পাওয়ার মধ্যে আলাদা একটা মজা আছে। আর ওর তো তখন বয়স অনেক কম, মোটামুটি 25 থেকে 26 বছর হবে, ইয়াং জেনারেশন, রক্ত গরম, তাই ও এসব আর কি ভাবছিল। দিনের বেলা একদম স্বাভাবিক নর্মাল গেছে, কিন্তু রাত যখন হলো আবার শুরু হলো প্যারানর্মাল ঘটনা। মানে রাত্রি তখন 3টা বাজে, ও ঘুমিয়ে আছে, হঠাৎ করে শুনতে পেল একটা বাচ্চার কান্নার আওয়াজ। আর ওই কান্নার আওয়াজটা আসছে ওর খাটের তলা থেকে। রূপক না ভয়ের চোটে দুটা কান আটকে রাখে, মানে কান্নার আওয়াজটা যতটা কম শুনতে পারে, কিন্তু তাও তো শোনা যাচ্ছিল কান্নার আওয়াজটা। এরপর না আর সহ্য করতে পারেনি, ও কোনোভাবে খাটের পাশে বেড সুইচটা আছে সেটা টিপে ঘরের লাইটটা জ্বালায়, আর সঙ্গে সঙ্গে ওই কান্নার আওয়াজটা বন্ধ হয়ে যায়। তখন না ও একটু মনে সাহস পায়। তারপর ও কী করলো, মোবাইলের ভিডিওটা অন করে আর বিছানা থেকে নামে, আর খাটের তলায় চেক করতে থাকে যে কিছু আছে নাকি, সেটারই আর কি ভিডিও নিবে। কিন্তু স্বাভাবিকভাবে কিচ্ছু ছিল না। মানে ও তো ভয় পাচ্ছে, তার সাথে মনের মধ্যে কিউরিসিটি, যদি কোনো অস্বাভাবিক কিছু ওর মোবাইলের ক্যামেরায় ধরা পড়ে তো সেটা দেখাতে পারবে সবাইকে। কিন্তু যাই হোক, ক্যামেরাতে তো কিছুই ধরা পড়লো না। সেদিনকার রূপক সারা রাত লাইটটা জ্বালিয়ে ঘুমোয়। মানে ও অ্যাকচুয়ালি ঘুম তো ঠিকমতো আসেনি, ওটা নিয়েই চিন্তা করছিল, কিন্তু কোনো ইনসিডেন্টও আর কি ঘটেনি সেদিনকার। রূপক আর কি একটা জিনিস বুঝে গেছিল, যদি আমার ঘরে লাইট জ্বালানো থাকে তাহলেও হয়তো কোনো ভয় নেই। এবার পরের দিন যখন সকাল হলো তখন সেদিনকাও ওর মা বাবাকে জানায়নি। ও ভেবেছে যে কিছু একটা হচ্ছে, সেটা আমাকে দেখতেই লাগবে। মানে ওর মনের মধ্যে একটা কিউরিসিটি এমনভাবে বসেছে যে ভয় পাচ্ছে, কিন্তু তাও ও দেখবে। এবার সেদিনকার রাতে রূপক লাইট জ্বালিয়ে শোয়। মোটামুটি রাত্রি 1:30 বেজে গেছে, তখনও কিচ্ছু হয়নি। ওর না তখন ঘুম পেয়ে যায়। এবার ও ভাবলো কি, আমার তো ঘুম পাচ্ছে, আমি একবার লাইটটা বন্ধ করে দেখি কিছু হয় নাকি। তো বেড সুইচটা টিপে লাইটটা বন্ধ করে দেয়, ঘর একদম অন্ধকার। তারপর ওর ঘুমিয়ে পড়ে। মোটামুটি আধা ঘন্টা কি 45 মিনিট হঠাৎ করে আবার বাচ্চাটার কান্নার আওয়াজ পেল। মানে এই ইনসিডেন্টগুলো শুরুই হয় বাচ্চার কান্নার আওয়াজ থেকে। ফার্স্টে একটা বাচ্চার কান্নার আওয়াজ হবে, তারপর মনে হবে ঘরের মধ্যে দিয়ে কেউ হাঁটাচলা করছে, কেউ পায়চারি করছে। রূপক তো তখন প্রচণ্ড ভয় পেয়ে যায়। ও কী করলো, বেড সুইচটা আবার টিপে লাইটটা যেই জ্বালাতে যাবে অমনি ওর হাতটা ঠেকলো একটা কোনো কিছুর উপর। সেই জিনিসটা বলে এতটা ঠান্ডা, ওর হাত ভয় চুটে ও পিছনে টেনে নেয়। মানে ওর খাটের থেকে আর যে সুইচ বোর্ডটা আছে ওর মাঝখানে কেউ একজন দাঁড়িয়েছিল, সে চাচ্ছিল না যাতে রূপক লাইটটা জ্বালাক। মানে ওই যে হাতটা যে লাগলো ওনার গায়ে, সেই অনুভূতিটা এমন ছিল মনে হচ্ছে যেন কোনো লোহার দণ্ডকে যদি শীতকালে বাইরে রাখা হয় তারপর যে ধরলে পড়ে যে ঠান্ডা একটা অনুভূতি হয়, সেরকম বলে ঠান্ডা ছিল। রূপক এবার প্রচণ্ড ভয় পেয়ে যায়। মানে এতদিন ভয় পাচ্ছিল, তার সাথে কিউরিসিটিও কাজ করছিল, কিন্তু এবার যখন ওর হাত কোনো কিছুর সাথে স্পর্শ হলো তখন ও এতটা ভয় পেয়ে গেছিল যে চিল্লিয়ে ওর মা বাবাকে ডাকছিল। ওর মা বাবা তো পাশের ঘর থেকে চলে আসে, আর এসে দেখছে রূপক প্রচণ্ড ভয়ে কাঁপছে। তো ওর মা বাবা ওকে জিজ্ঞেস করে, কী রে, কী হয়েছে? ও তখন বলছে, আমার ঘরে ভূত আছে। ও না ভয় চোটে খাটের থেকেও নামতে যাচ্ছে না, বলছে আমি যদি খাটের থেকে নামি তাহলে আমাকে খাটের তলায় কেউ টেনে নিয়ে যাবে। রূপকের মা বাবা ভেবেছিল যে রূপক হয়তো কোনো স্বপ্ন দেখেছে, স্বপ্ন দেখে ভয় পেয়ে গেছে। যাই হোক, রূপককে তারপর বুঝিয়ে ঠুজিয়ে কোনোভাবে ওর মা বাবা ঘরে নিয়ে যায়। তারপর থেকে 3 দিন রূপক ওর মা বাবার ঘরেই ছিল। আর সেখানে যখন শুয়েছিল তখনও না ও চিল্লাতো যে আমার ঘরে কেউ যেন আছে, কেউ যেন হাঁটাহাঁটি করে, আমি একটা বাচ্চার কান্নার আওয়াজ পাই। এই যে ইনসিডেন্টটা হচ্ছে সেটা কিন্তু খালি রূপকই শুনতে পাচ্ছে বা রূপক বুঝতে পারছে, ওর মা বাবা কিচ্ছু বুঝতে পায়নি। এবার তো রূপকের ঘরে যে বন্ধুরা এসেছে, তারপর ওর মা বাবা আছে, সবাই তো এইসব শুনে প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর রূপকের মা বাবা রূপককে তো প্রচণ্ড বকা দেয় যে তোর সাথে এসব ঘটনা ঘটছে আর তুই আমাদের কিচ্ছু জানাসনি। তার মধ্যে সাহস করে নিজেই আবার ভিডিও করতে যাচ্ছিলিস যে খাটের তলায় কি আছে। তো যাই হোক, এরকমভাবে বকা ঠকা দেয়। এবার রূপকের বাবা মা রূপককে নিয়ে একজনের বাড়িতে নিয়ে যায়, উনি আবার ঝাড়ফুঁক করতে জানতো। রূপক তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিল, তো রূপকের উপর কিছু ঝাড়ফুঁক করে। তারপর রূপকদের বাড়িতে আসে, বাড়িতে এসে সেখানেও কিছু মন্ত্রতন্ত্র পড়ে, ঝাড়ফুঁক করে।
তো বাড়িটাকে আর কি শুদ্ধ করে। ওই লোকটিও তখন বলল যে রূপক যে টয়লেট করেছিল ফরেস্টের মধ্যে সন্ধ্যাবেলা, আর গায়ে যে উগ্র একটা পারফিউম মেখেছিল, সেই কারণে ওই এন্টিটি আকৃষ্ট হয়ে রূপকের পিছু নিয়েছিল। হয়তো রূপক আরও কিছুদিন ও নিজের ঘরে থাকলে রূপকের প্রাণ হয়তো নিয়ে নিতে পারত। যাই হোক, এরপরে তো রূপক প্রায় 1 মাসের মতো নিজের বাবা মার ঘরেই শুতো, ও নিজের ঘরে শুতেই ভয় পেত। ধীরে ধীরে তারপর আস্তে আস্তে স্বাভাবিক হয়। শুকনার এই রাস্তার ইনসিডেন্ট আমি এই প্রথম শুনলাম। আমি নিজেও অনেকবার এই রাস্তাতে গিয়েছি, এমনকি 1 মাস আগেও শুকনা ফরেস্টের পরেই একটা আর্মি স্কুল আছে, সেখানে গিয়েছিলাম একটা কাজে। এই রাস্তার আশেপাশে মাঝে মাঝেই শোনা যায় যে কোনো জন্তু দ্বারা কোনো মানুষ আর কি মারা গেছে বা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই কারণে এইসব জায়গায় এন্টিটি থাকা স্বাভাবিক ব্যাপার। তো যে আপুর ঘটনাটা বলবো, তার নামটা আমি বলেই ফেলি, কারণ এইটাতে আমি বলতে পারবো, সে পারমিশনটা আছে। তার নাম এফ রহমান, পুরো নাম বললাম না, এফ রহমান। তো এই আপুটা রহমান আপুই বলি, কারণ ওনার লাস্টে যেহেতু রহমান আছে। এই আপুটা আমি ওনার বিয়ে হয়েছে 2008 সালে। উনি আমাকে অনেক কষ্টে ফেসবুকে খুঁজে বের করে আমার চেম্বারে ডিরেক্ট এসছে। আমি মনে করেছিলাম ফার্স্টে আমার রুগী, কিন্তু পরে দেখি না, সে রুগী না, সে ঘটনা বলতে এসছে। পরে আমি একটু স্পেস দিয়ে তার কাছে ঘটনাটা শুনি। আপনি তো শুনতেছেন রাসেল ভাই, তার ঘটনার মতে যে তার 2008-এ বিয়ে হয়। 8-এর বিয়ের পর থেকে তার সাথে কিছু হালকা অ্যাবনর্মাল কিছু ঘটে। পর্দাটা চাপানো ছিল, পর্দাটা খোলা, জানালাটা বন্ধ করা ছিল, জানালাটা খোলা। এগুলি সে কখনোই পাত্তা দিত না। ইভেন এগুলোকে সে অন্যভাবেই নিত। হয়তো সে ঘুমিয়ে আছে, জানালাটাকে খুলে গেছে। একটা সময় তার হাজবেন্ড ইউএসএ চলে যায় স্কলারশিপ নিয়ে। তো তার বাসা মিরপুরে। তো তাদের বাসাটা হচ্ছে 6 তলা। তিনি শ্বশুর বাড়িতেই থাকতেন। তার মা, পরে বলছি তার মার কথা, তার শ্বশুর শাশুড়ি এবং তিনি ওই বাসায় থাকতেন। এই 6 তলা বাসার মধ্যে 6 তলাটাই অর্ধেক ছাদের সাথে অ্যাটাচড, আর বাকি 5 তলাতে ভাড়া দেওয়া। খালি দোতলায় তার শ্বশুর শাশুড়ি থাকতো, এক পাশে একটা ইউনিটে আরেকটা ইউনিট ভাড়া দেওয়া। তো তাদের এটা অনেক আগেরই প্ল্যান যে যখন তার হাজবেন্ড আসবে তো তারা 6 তলায় চলে যাবে। তো এরকম তার হাজবেন্ড চলে যাওয়ার পর থেকে শ্বশুর শাশুড়ির সাথে সে দোতলায় থাকে। ঘটনা ঘটে 2013 সালের এপ্রিল মাসে। আমি একটু মনে করার চিন্তা করি, 2013 সালের এপ্রিল মাসে ঘটনাটা ঘটে। সেদিন সে সন্ধ্যার পর শুয়েছিল, শোবা অবস্থায় ওই রুমের দরজা, সে তার শ্বশুর শাশুড়ি থাকে, তার শ্বশুরের অন্য রুমে ছিল। তো শুয়ে থাকা অবস্থায় সে ঘুমন্ত অবস্থায় তার ঘুমটা ভাঙে এরকম যে তার খাটটাকে জানি দোলনার মতো দোলাচ্ছে। এই দোলনাটা খুব নর্মাল দোলনা না, মনে হয় যে ওই যে আপনার শিশু পার্কে যেসব উপর থেকে ছেড়ে দেয় এরকম টাইপের, যে এক পাশ থেকে এক পাশে চলে যাচ্ছে। তার কাছে মনে থাকে যে না, এইটা হয়তো কোনো আমার ঘুমের মধ্যে অনেকের মাথা ঘোরায়, মনে হয় যে হাতটা ঘুরতেছে নড়তেছে। কিন্তু সাথে চোখ খোলার পর পচা গন্ধ, রাসেল ভাই, পচা গন্ধ, বিকট পচা গন্ধ। চোখ খোলার পর তিনি দেখেন লাইট রুমে জ্বালানো, তার খাটের সামনে একটা মহিলা বসে আছে। সেই মহিলা 2টা মরা বাচ্চা নিয়ে বসে আছে। এই 2টা মরা বাচ্চার থেকে বিকট গন্ধ আসছে। এই 2টা মরা বাচ্চা রক্ত বেড ভিজে গেছে, বেডের মধ্যে রক্তগুলো ছড়ে ছিটে আছে। আর এই মহিলাটা তার নাকের সামনে চলে আসলো হঠাৎ করে। সে শুয়ে থেকে ধরপর করে উঠে যাওয়ার পরে দেখলো যে সে তার নাকের সামনে এসে বলে, তোকে যে ক্ষতি করতে চায় সে ক্ষতি করতে পারবে না। এটা বলার পর উনি একটা চিৎকার দিল। ওই মহিলাটা ওই 2টা বাচ্চা তার বেডের থেকে, ওই যেভাবে ছোট বাচ্চাদের উঠায় না, উঠিয়ে জানালা দিয়ে বেরিয়ে চলে গেল। পর্দাটা নড়ছে, আর তিনি এক চিৎকার দিল। তার শ্বশুর শাশুড়ি নক করলো, বাড়ির ভিতর থেকে লক করা ছিল। শ্বশুর শাশুড়ি নক করার পর বললো যে, এরকম তোমার কি হলো? বলো যে না বাবা, আমি এই আমার ঘুম ভেঙে গেছে, তো আমি স্বপ্ন দেখছি। তো তার শ্বশুর শাশুড়ি ওই সময় সন্ধ্যা 7টা-8টা বাজে শ্বশুর শাশুড়ি চলে যায়। তাকে এটা পোহাতে থাকে, তাকে এমনভাবে পোহাতে থাকে যে এরকম ঘটনা তো তার সাথে কখনো ঘটে নাই। এবং যে এতদিন ঘটলো, সে 1 মিনিটের মধ্যে সব কিছু জোড়া দিয়ে দিল যে হয়তো এগুলিরই কোনো একটা অ্যাটাচমেন্ট ছিল। জানালাটা খোলা, জানালাটা বন্ধ ছিল, জানালাটা খুলে গেল। পর্দার আড়াল থেকে সেই
জিনিসটা চলে গেল, এই পটকা গন্ধটা রেখে গেল। গন্ধটা রুমের মধ্যে একদম বিকট। 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে গেল। এপ্রিল শেষ করে মে মাস আসলো। মে মাসে তার হাজবেন্ড বাংলাদেশে আসলো। বাংলাদেশে আসার পরে এর মধ্যে হাজবেন্ড আসার সাথে সাথে খুব ধরনের ঝামেলা যে শুরু হয়ে গেছে তা না। হাজবেন্ড আসার পর তারা ডিসাইড করলো যে তারা 6 তলায় চলে যাবে। 6 তলায় তারা চলে গেল। 6 তলায় চলে যাওয়ার পরে এইটা হচ্ছে স্পেসিফিক, যেদিন সে ফিল করে যে না, শি ইজ ইন ডেঞ্জার। এটা তার হাজবেন্ড বাংলাদেশে ঢাকা শহরে একটা হসপিটালে চাকরি করে। তার হাজবেন্ড আসলে হেলথ নিয়ে পড়াশোনা করতে ইউএসএ গেছিল। হি ইজ নট আ ডক্টর, বাট হেলথ নিয়ে পড়াশোনা করতে গিয়েছিল। বাংলাদেশে আসার পরে তিনি একটা হেলথ সেক্টরের জবে ঢোকে এবং ইউএসএ তার ফ্রেন্ডের সাথে একটা বিজনেস কন্টিনিউ করার কারণে রাত্রেবেলা 10টা থেকে 3টা পর্যন্ত ইউএসএ টাইমের সাথে ম্যাচ করে সে ছোট বিজনেস করতো। সে তো 10টা থেকে 3টা পর্যন্ত তার হাজবেন্ড সজাগ থাকতো। তো সেদিন মে মাসের সেই দিনটার কথা তার মনে নাই, কিন্তু সেদিন হঠাৎ করে সে বলল যে তার হাজবেন্ডকে বলল যে তুমি কাজ করো, আমি ঘুমালাম। তার হাজবেন্ড তার পাশেই ল্যাপটপ নিয়ে বসে আছে। খুব সিম্পল রাসেল ভাই, এখানে কিছুই হওয়ার কথা না। হঠাৎ করে তার তন্দ্রার মতো আসলো। তন্দ্রার মতো আসা অবস্থায় সে বাম কাত হয়ে শুয়েছিল এবং তার চোখটা ছিল তাদের এন্ট্রান্সের দরজার দিকে, রুমের ঢোকার দরজার দিকে। তো ওই ছাদের ওই অর্ধেক পোর্শনটাতে তার সাথে কেউ থাকতো না। তার হাজবেন্ড আর সে, রান্না বান্না হতো সব নিচতলায়, খাওয়া দাওয়া নিচতলায় হতো, দোতলাই হতো আর কি। তারা জয়েন্ট ফ্যামিলি, কিন্তু আলাদা ফ্ল্যাট নিয়ে থাকতো সে আর তার হাজবেন্ড। হঠাৎ করে দেখলো, ভাই রাসেল ভাই কিভাবে বললো যে এই মানে গরিব মিসকিনরা যখন একটু বা ওই যে দুর্যোগপূর্ণ এলাকায় যখন ছোট মানে অনেক মানুষ যদি একটা সিম্পল জিনিস দেখার পর যেরকম পাগল হয়ে যায়, 4-5 জন লোক দরজার পাশ দিয়ে মানে খাবলি করছে ভেতরে ঢোকার জন্য। মানে এমন সময় তিনি দেখে যে দরজা খুলতে পারছে না, দরজাটা একজন ধরে আছে। কে ধরে আছে রাসেল ভাই দরজাটা? আপনার কি মনে হয় দরজাটা কে ধরে থাকতে পারে? সে কি দেখছে? সে নিজে ধরে আছে, সে শুয়ে শুয়ে দেখছে। আর তার মা আমার বাথরুমের দরজা খুলে বললো, তুই কিচ্ছু শুনিস না, তুই খালি আয়াতুল কুরসি পড়, তুই কিচ্ছু শুনিস। আমি খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি রাসেল ভাই বলতে, যে কারণ আমি ঘটনাগুলো শুনেছি ওরকম ভাবেই। তুই কিচ্ছু না, তুই খালি আয়াতুল কুরসি আর সূরা নাস পড়, তুই ভালো হয়ে যাবি, তুই পড়তে থাক। তিনি ওই তন্দ্র অবস্থায় জোরে জোরে সূরা আয়াতুল কুরসি এবং আয়াতুল কুরসি এবং সূরা নাস পড়ার সাথে সাথে তার হাজবেন্ড বলল, তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে? উনি ধরপড় করে উঠে যায়, বলে যে না আমার কিছু হয় নাই, কিন্তু আমি এরকম দেখলাম। বলে তুমি স্বপ্ন দেখছো, তুমি শোতো। 5 মিনিট পরে ওই জিনিসটা দরজা খুলে আর আটকাতে পারলো না সে। আমি চোখ বন্ধ করলাম, ওই লোকটা, যে লোকটা ঢোকার জন্য সবচেয়ে বেশি, ওখানে 4-5 জন ছিল, সবচেয়ে বেশি যে ঢুকতে চেয়েছে, সে হঠাৎ করে এসে আমার গলা ধরে চাপ ধরে বসলো। আমার গলাটাতে আমি গলার মধ্যে হাত ছড়ানোর চেষ্টা করছি। আমার হাজবেন্ড বারবার আমাকে ধাক্কাচ্ছে, কিন্তু আমি কিচ্ছু দেখছি না। বা হাজবেন্ড বললো, হয়তো তোমাকে আলাজিব্বা ব্লক হয়ে গেছে, যেটা বোবাই ধরলে হয়, তুমি দোয়া পরে ফু দিয়ে ঘুমাও, কিচ্ছু না। ওই সময় আর আমার হাজবেন্ড আমার মাথার মধ্যে হাত রাখার কারণে আমি সাইকোলজিক্যালি উনি রিলিফ পায়। উনি ফজরের ওয়াক্তে উঠে, তখন 12টা বাজতো ওই সময়টার ঘটনাটা। ফজরের ওয়াক্তে যখন তিনি টুথব্রাশিং করেন, ওযুর পরে টুথব্রাশ করছে, এমন সময় গলার মধ্যে দেখে যে 5 আঙ্গুলের ছাপে গলাটা লাল হয়ে আছে, যে জায়গাটা ধরেছিল। এইটা তার শ্বশুর শাশুড়িকে জানায়। শ্বশুর শাশুড়ি ইগনোর করে, বলে যে তুমি দেখা যায় যে হাত দিয়ে ধরে রাখছিলা, মনে হয় ঘুমের মধ্যে, তোমার কাছে মনে হচ্ছে যে এটা। কিন্তু ওনার হাজবেন্ড বলছে না তুমি ধরো নাই। কিন্তু ওনার হাজবেন্ড যখন এই ঘটনাটা বলে, উনি বলে যে এটা দেখেছে উনি, ওনার হাজবেন্ডটা চুপচাপ শুনে অফিসে চলে যায়। 1 মাস পর্যন্ত রাসেল ভাই ওই জায়গাটা লাল হয়েছিল। শেষের দিকে জায়গাটা কালো হতে থাকে, আস্তে আস্তে কটকটা কালো হতে থাকে। এমন সময় সে না পেরে তার বাবাকে জানায়। তার বাবা চুপ করে ফোনটা রেখে দেয়, একটা রিপ্লাই দেয় না। ঠিক 3 দিন পর তিনি আসরের নামাজ পড়ার পরে দেখে, কিরে দাগটা নাই কেন? নাই। হঠাৎ করে দাগটা গন। তিনি খুব অবাক হয়ে যায়। তিনি তার বাবাকে ফোন দেয়, তার বাবাকে ফোনে পায় না। ওই দিন হঠাৎ করে কোইন্সিডেন্টলি তার ফুপ্পি তাকে ফোন দেয়। তো ফুপ্পি বলে যে কি ব্যাপার, তোর গলার দাগ গেছে? তিনি বলে তুমি কেমনে জানলা?
বলে যে ভাই বলতেছিল তোর গলার মধ্যে দাগ। তা আমি তাকে একটা অ্যাড্রেস দিয়েছিলাম, আমাদের পাশের বাসায় একজন বুজুর্গ ইমাম আছেন, তার কাছে যাওয়ার জন্য। ওই ইমাম 3 দিন সূরা ইউনিস খতম দেয়, কি একটা ওয়েতে খতম দেয়, দেওয়ার পরের থেকেই তার এই দাগটা নাই। আস্তে আস্তে তিনি জিনিসগুলা ফিল করতে থাকে যে না, এখন আমার সাথে যা ঘটছে তার কোনোভাবেই আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। হঠাৎ করে তিনি কনসিভ করেন। কনসিভ করা অবস্থায়, কনসিভ করার যখন নিউজটা তিনি পেলেন, তার 10 দিনের মাথায় তিনি সন্ধ্যা 7টার দিকে ঘুমোচ্ছেন। ঘুমানো অবস্থায়, আসল ভাই আমি আসলে এই জিনিসটা একটু পরে বলি, আমি আর একটা মাঝখান দিয়ে আর কিছু ইনফরমেশন দিই, এইটা একটু পরে বলি। এই ঘটনার ঘটার পর থেকে, গলায় দাগের পর থেকে কিছু জিনিস তার কাছে সে খুব ভালোভাবে দেখতে থাকে। ওয়ান অফ দ্য মেইন থিং ইজ ছাদের টপগুলা কে জানি টানে রাতের বেলা। তার আবার গাছপালার খুব শখ, শ্বশুরের সাথে গাছপালে গাছ লালন পালন করে। বোন সাই আছে তার বাসায় বিভিন্ন ধরনের, তার বুটিক্স আছে। শি ইজ আ ভেরি গুড উমেন এবং সে সেলফ ডিপেন্ডেন্ট উমেন। তো তার বুটিক খুব ভালো চলতো। এই গলায় চাপ দেওয়ার পর থেকে তার বুটিক ফল ডাউন করা শুরু করলো। সে হ্যাজ টু ক্লোজ ইট ডাউন। সে বন্ধ করে দিল, বুটিক শপটা বন্ধ করে দিল। ইনকাম 0 হয়ে গেল। এবং ছাদের মধ্যে এই যে টপ সরানোর শব্দ, বিকট শব্দ, বলে যে বড় বড় ড্রামগুলা সরাচ্ছে কে জানি, বড় গাছগুলা যেখানে, বলে এগুলি সরানো ইম্পসিবল। এগুলি সরানোর শব্দ এবং এত বিকট শব্দ, নিচ থেকে ভাড়াটিয়া পর্যন্ত আমাকে এসে কমপ্লেন করলো। সে বলছে আমিও কম না। আমি জিজ্ঞেস করলাম রাত্রেবেলা আপনাদের বাসায় ফার্নিচার নাড়ায় কে? বলে যে আমাদের বাসাতে কোনো ফার্নিচার নড়ে না, আমরা তো রাত্রে 11টার দিকে ঘুমাই যাই। তার মানে এই প্রবলেমগুলো দেখা দিল। আশেপাশে টপ, ফার্নিচার, হঠাৎ করে লাইট অফ হয়ে যাওয়া, তার ঘর থেকে টাকা হারিয়ে যাওয়া, তার বাসায় একটা বুয়া কাজ করত। আমি যে কোন জায়গায় স্টপ ছিলাম ভাই আমাকে একটু মনে করাই। তার বাসায় একজন বুয়া কাজ করত। সেই বুয়া প্রতিদিন সকাল 11টার দিকে আসতো। সে 11টার আগেই থেকে সকাল 7টার থেকেই এই ভাবি ভাবি এই শব্দ পেত। কিন্তু বুয়াকে যখন জিজ্ঞেস করতো, এটা প্রথম দিকে, বুয়াকে যখন জিজ্ঞেস করতো কি ব্যাপার, তুমি কি আমাকে ডাকছিলে? বলে না তো, আমি তো আসছি 11টার দিকে, আমি তো আপনাকে ডাকি নাই। পরে সে বলল যে না, এভাবে থাকা সম্ভব না, আমি সজাগ থাকবো। সে আর রেস্ট নিত না। সকালবেলা তার হাজবেন্ডকে বিদায় দেওয়ার পর আর রেস্টটা নিত না। তো বুয়া বাসায় আসার পরে সে একটু রেস্ট নিত। তো তার বুয়া বলতো যে আপনি বুয়াকে কাজ করতে দিয়ে সে ঘুমোতো, সে একটু রেস্ট নিত। তো বুয়া বলতো যে আপা আপনার বাসায় যতক্ষণ আমি থাকি আমার কাছে মনে হয় আমার পাশে কেউ আছে, আমার দিকে কেউ তাকিয়ে আছে, কঠোর দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হয় যে আমি এখনই মরে যাব, এরকম চিন্তা হচ্ছে। তো বুয়ার ঘটনাকে রাসেল ভাই পরে বলবো, আসি কনসিভের ঘটনা। এর মাঝে সে কনসিভ করে। কনসিভ করার ঠিক 10 দিন, খবর পাওয়ার 10 দিন পরে সে তো খুশি, তার হাজবেন্ড খুশি। এর আগে সে কনসিভ করেননি, যেহেতু করেছেন। কনসিভ করার ঠিক 10 দিন পরে রাত্রে 8টার দিকে তার বুয়াটা চলে যায় বাসা থেকে, হাজবেন্ডও চলে এসছে, হাজবেন্ড ওয়াশরুমে। এমন সময় তিনি শুয়ে আছেন, উপরে ফ্যান ঘুরছে, উনি হঠাৎ করে দেখলে একটা কুকুর তার পায়ের উপরে, মানে পেটের উপর পা দিয়ে রেখেছে। দুটাও কালো কুচকুচে কুকুর জিভ বের করে তার পেটের উপরে 2টা পা দিয়ে রেখেছে। সে একটা চিৎকার দেওয়ার পর থেকে রাসেল ভাই এত ব্যথা শুরু হয়ে গেল, আধা ঘন্টার মধ্যে তার অ্যাবর্শন হয়ে গেল, হাফ অ্যান আওয়ার। এবং তিনি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেল। এরপর থেকে রাসেল ভাই আরো 2বার সে কনসিভ করে, এবং যতবারই সে কনসিভ করে তার চারিপাশে পটকা গন্ধ বের হয়। যতবারই সে কনসিভ করে ততবারই এটা 3বার, থার্ড টাইমের কথা বলছি। থার্ড টাইম সে যখন কনসিভ করে তার চারিপাশে পচা পটকা গন্ধ আসে, মৃত মানুষের গন্ধ আসে, পচা মাছের গন্ধ আসে। তার চারিপাশটা গরম হয়ে এনসার্কেল করতে থাকে গরম বাতাস। ইভেন তার হাজবেন্ডও মাঝে মধ্যে বলতো তোমার শরীর থেকে গরম বাতাস আসছে, তুমি একটু দূরে যাবো। যখনই কনসিভ করার এই কন্ডিশনটা আসে, একটা কুকুর তার পেটের উপর 2টা পা দিয়ে রাখে, রাসেল ভাই ওই সময় সে অ্যাবর্শন করে ফেলছে। এত ব্যথা তার কখনোই হয় না। এই ব্যথাটা হয় হচ্ছে শুধুমাত্র কনসিভ করার সময়, অ্যাবর্শন হওয়ার সময়। এই মিলে সে 6বার অ্যাবর্শন হয়েছে। এরপর থেকে আর কনসিভ করে না। পরবর্তী সময়ে সে বলল যে না, আমি 6 তলায় আর থাকবো না, আমি 2 তলায় চলে আসবো।
তো দোতলায় আসার সময় সে একজন হুজুরের শরণাপন্ন হয়। সেই হুজুরটা খুব আহামরি কাজ করেছে তার জন্য রাসেল ভাই তিনি যে থ্যাঙ্কফুল যে বা কিছু তাও না। হুজুরটা কিছু কাজ করেছে যেটা তার কিছু সময় ওই কন্ডিশন থেকে সাময়িক কিছু রিলিফ দিয়েছিল। তো তিনি নিচে নেমে যান, দোতলায় নেমে যান। দোতলায় নামার পর আর কিছু হয় না। দোতলায় নামার ঠিক 15 দিন পর তিনি ড্রয়িং রুমে, রাসেল ভাই আমি প্রথমে আপনাকে কয়টা মানুষের কথা বলেছিলাম, খাটের উপর বসেছিল 3 জন মানুষ, 2টা বাচ্চা, একটা মেয়ে, একটা মহিলা, একটা মহিলার 2টা হাত ছাপ আর 2টা বাচ্চা, ছোট ছোট 2টা ছাপ ড্রয়িং রুমের মধ্যে, দেয়ালের মধ্যে। এরপর থেকে রাসেল ভাই কিন্তু আর কনসিভ করেন নাই। আমি কিন্তু এটা লাস্ট 2-3 মাস আগের ঘটনা বলছি। নমস্কার দাদা, আমার নাম শম্ভু দাস। কেমন আছো তুমি? আশা করছি ভালোই আছো। আজ খুবই ভয়ের একটা ঘটনা তোমাকে আমি শোনাবো, যেটা আমি শুনেছি আমার এক দূর সম্পর্কের কাকার কাছ থেকে। আমি যখন ঘটনাটা শুনেছিলাম আমার নিজের গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। আশা করছি ঘটনাটা তোমারও ভালো লাগবে। শুরু করছি ঘটনা। তার আগে বলে রাখি, বিশেষ কিছু কারণে ঘটনায় মূল ব্যক্তির নাম এবং ঠিকানা আমি গোপন রাখতে চাই। সুবিধার জন্য আমি ব্যক্তির নাম দিচ্ছি অমিত। ঘটনাটা অনেক বছর আগে ঘটেছে, তবে সালটা ঠিক জানা নেই। অমিত ছিল একটি সাধারণ ছেলে। এক গরিব পরিবারে তার জন্ম। বাড়িতে আছে সে, তার মা এবং তার প্যারালাইজ বাবা, যিনি হয়তো আর বেশি দিন এই পৃথিবীতে নেই। বাবার চাকরি রিটায়ারের কারণে পেনশনের কিছু টাকা পয়সা দিয়ে তাদের সংসার চলত। এইভাবেই চলতে থাকে সবকিছু। সংসারের খরচ বাড়ার কারণে মাধ্যমিকের পর পড়াশুনো ছেড়ে দেয় অমিত। এরপর সে একটি বেকারিতে বিস্কুট তৈরির কাজে লেগে পড়েছিল। সে মোটামুটি ভালোই বেতন পেত। এইভাবে 2-3 বছর কাজ করার পর সে ভাবে সে এই কাজটা আর করবে না। এরপর কাজ খুঁজতে খুঁজতে সে একটি হাসপাতালের লাশবাহী গাড়ির চালকের কাজের বিষয়টি দেখে। সে এটাও দেখে যে বেতনটা তুলনামূলকভাবে ভালোই। সে এই কাজে নিজেকে নিযুক্ত করে নেয় এবং কয়েক মাসেই সে কাজটা পেয়ে যায়। যেদিন প্রথম সে হাসপাতালে যায় সেদিন তার একটি লাশ আনার কথা থাকে, যেটা এই শহরের কাছেই। কেসটা ছিল বউ পরকীয়া করার কারণে বর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। অমিত সাধারণভাবেই যায় এবং লাশটাকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে আসে। এইভাবেই সে আরও অনেক লাশ গাড়ি করে আনত, কিন্তু কখনো তার কোনো বাজে অনুভূতি হয়নি। কারণ যেহেতু সে প্রথম ডিউটিতে জয়েন করেছে, যার কারণে তার সকালবেলাতেই ডিউটিটা পড়তো। এরপর দেখতে দেখতে দিন এগোতে থাকে। একদিন তার নাইট ডিউটি পড়ে। তাকে লাশ আনতে বলা হয়। কেসটা হলো একটি মহিলাকে তার স্বামী আগুন দিয়ে পুড়িয়ে গয়নাগাটি নিয়ে পালিয়েছে। তখন বাজে রাত 12:15। আর ঘটনাটি যেখানে ঘটেছে সেখানে পৌঁছাতে কমসে কম 2 ঘন্টা মতো লেগে যাবে, কারণ ঘটনাস্থল অনেকটা দূরে। তো অমিত ওই 12:20 সময় হাসপাতাল থেকে বেরোয়। আর রাস্তা ফাঁকা থাকার কারণে সে সেখানে 1 ঘন্টা 30 মিনিটের মধ্যেই ঢুকে যায়। সেখান থেকে সে লাশটিকে সংগ্রহ করে গাড়িতে তুলে নেয় এবং ফিরতে থাকে। এবার তাকে জোরে চালালে হবে না, কারণ গাড়িতে লাশটি রয়েছে। তাকে সাবধানে আসতে হবে। রাস্তা পুরো ফাঁকা, গাড়িতে শুধুমাত্র অমিত আর সেই লাশ। এমন সময় অমিতের মনে হয় পেছনে কিছু যেন নড়াচড়া করছে, আর কটকট করে কিছু যেন শব্দ হচ্ছে। অমিত মনে করে গাড়িতে হয়তো কোনো সমস্যা হয়েছে, সেটা পরে দেখা যাবে। এমন সময় যেতে যেতে অমিতের ঘুম আসতে থাকে। অমিতের চোখ লেগে যেতেই সে হঠাৎ দেখে গাড়ির সামনে একজন মহিলা দাঁড়িয়ে আছে।
এই মুহূর্তেই অমিত গাড়িটাকে হঠাৎ ঘোরাতে গিয়ে সেই মহিলাটাকে ধাক্কা দিয়ে দেয় এবং মহিলাটা গাড়ির তলায় চলে যায়। অমিত ব্রেক মারে। অমিতের ঘাম ঝরতে থাকে। সেটা কি করে ফেলল? সে গাড়ি থেকে নেমে চারিদিক দেখে, তবে অবাক করার মতো বিষয়, গাড়ির চারিপাশে কোনো মৃতদেহ নেই। অমিত ভাবে, তাহলে আমি কাকে ধাক্কা মারলাম? এরপর অমিত মনে করে হয়তো ঘুম চোখে ভুল দেখেছে, কিন্তু তবুও তার ঘাম ঝরতে থাকে। বেশি কথা না ভেবে সে জল খায় আর আবার গাড়ি চালানো শুরু করে। কিছুক্ষণ গাড়ি চালানোর পরে আবার দেখে গাড়ির সামনে একটা সাদা কাপড় পরা মহিলা দাঁড়িয়ে আছে। এইবারে তার কোনো ঘুম চোখ ছিল না। সে গাড়িটাকে দাঁড় করায় এবং ভালো করে মহিলাটাকে দেখে। এইবার অমিত ভয় পেতে শুরু করে, কারণ লাশটার পায়ের দিকটা সম্পূর্ণ পোড়া। সে বুঝতে পারছিল কিছু তো একটা হয়েছে, যেটা একদমই সাধারণ নয়। সে যখন গাড়িটাকে আস্তে করে পাশ কাটিয়ে বেরোতে যায়, তখন সেই দাঁড়িয়ে থাকা মহিলাটা হঠাৎ বলতে থাকে, আমাকে নামিয়ে দে, নইলে সামনে তোর জন্য বিপদ অপেক্ষা করছে। অমিত সেই মহিলার কথায় কান্না দিয়ে এগোতে থাকে। এমন সময় সে শুনতে পায় পেছন থেকে কে যেন বলছে, তুই দাঁড়ালি না তো, তোর সঙ্গে কিন্তু কিছুই ভালো হবে না, এখনো সময় আছে, দাঁড়িয়ে যা। অমিত ভয় পায়, তবুও সে এগোতে থাকে। এই মুহূর্তেই গাড়ির ছাদে খুব জোরে জোরে আওয়াজ হতে থাকে। মনে হয় কেউ যেন গাড়ির ছাদে রীতিমতো লাফাচ্ছে। অমিতের ভয়তে গলা শুকিয়ে যায়। সে গাড়ি চালানো বন্ধ করেনি। সে সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাতে থাকে। এমন সময় সেই আওয়াজটা বন্ধ হয়ে যায় আর অমিত ভাবে সবকিছু হয়তো সাধারণ হয়ে গেছে। সে সামনের দিকে তাকিয়ে ভালো করে গাড়ি চালাতে থাকে। এমন সময় সে নিজের নাকে একটা বিশ্রী গন্ধ অনুভব করে। এই মুহূর্তেই তার বাঁ দিক থেকে কেউ যেন বলে ওঠে, কিরে, তোকে দাঁড়াতে বলেছিলাম না? এমন সময় অমিত বাঁ দিকে ঘুরে দেখে, বাঁ দিকের সিটে সেই পোড়া মৃতদেহ বসে রয়েছে। সেই মৃতদেহের চোখ নেই, মুখটা পুরো ঝলসে গেছে আর মুখ দিয়ে কেমন যেন আঠালো পদার্থ বেরোচ্ছে। এরপর হঠাৎ গাড়ি চালানোর সময় সামনে না তাকিয়ে চালানোর ফলে গাড়িটা একটা গাছে গিয়ে ধাক্কা মারে আর অমিত সেখানেই অজ্ঞান হয়ে যায়। যখন অমিতের জ্ঞান ফেরে, অমিত নিজেকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে। সে যখন বিছানা ছেড়ে ওঠে, তখন ডাক্তাররা তাকে প্রশ্ন করে, আপনার অ্যাক্সিডেন্টটা হলো কি করে? অমিত সমস্ত ঘটনা খুলে বলে, তবে ডাক্তাররা তার কথা বিশ্বাস করে না। তারা মনে করে অমিত হয়তো নেশা করে গাড়ি চালাচ্ছিল, সেই কারণে তার অ্যাক্সিডেন্ট হয়েছে। অমিতকে এটাও জানানো হয় যে পুলিশেরা সেখান থেকে অমিতকে উদ্ধার করেছে। অমিত সবাইকে বলে যে তার সঙ্গে ঘটনাটি সত্যিই ঘটেছে, তবে কেউ বিশ্বাস করে না। সেই কারণে হাসপাতালের ডাক্তাররা তাকে মর্গে নিয়ে যায় লাশটিকে দেখানোর জন্য। সেখানে গিয়ে লাশটির কাপড় সরানোর পর অমিত দেখে লাশটি সত্যি মর্গে রাখা রয়েছে। তবে লাশটির মুখটিকে দেখে অমিতের শরীর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। এরপর সেখানকার ডাক্তাররা তাকে আর কাজে রাখতে চায়নি, আর অমিতও সেখানে আর কাজ করতে চায়নি। দাদা, এটাই ছিল ঘটনা। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই তুমি আমাকে জানিও। আশা করছি শ্রোতা বন্ধুদেরও ঘটনাটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও, তাহলে ভবিষ্যতে আরও ঘটনা আমি অজানা সত্যে উপহার দেব। ভালো থেকো রাজর্ষিদা। এইভাবেই অজানা সত্যকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে চলো। এই চ্যানেল একদিন মিলিয়ন সাবস্ক্রাইবার পাবে।
আমাদের চ্যানেলে এর আগে যখন লাশবাহী গাড়ির ঘটনা শোনানো হয়েছিল, সেই ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়েছিলেন শোভন অধিকারী। তো সেই ঘটনাটির টপিকটা ছিল লাশবাহী গাড়ির সামনে থুতু ফেলার পর ঘটে যাওয়া একটা ঘটনা। আর আজকে যেই লাশবাহী গাড়ির ঘটনাটি শোনানো হলো, সেটি চালকের সঙ্গে ঘটেছে। ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে লিখে জানান। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে এপিসোডটিকে লাইক করতে ভুলবেন না। আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি অনেক ঘটনা শুনেছি, তবে বিশেষভাবে বলতে গেলে হাসপাতালের ঘটনা বলুন অথবা মর্গের ঘটনা বলুন, এই ধরনের ঘটনাগুলোতে ভয়টা বেশি লাগে। কারণ আমরা সকলেই জানি যে হাসপাতালে ভৌতিক ঘটনা ঘটাটা স্বাভাবিক। আপনারা যদি সাপোর্ট করতে থাকেন তাহলে ভবিষ্যতে আরও হাসপাতাল বা মর্গ রিলেটেড ঘটনা আমি এই চ্যানেলে শেয়ার করব। যাই হোক, চলে যাব আমরা আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। ঘটনা লিখে পাঠিয়েছেন শাকিল মণ্ডল। তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। নমস্কার রাজর্ষিদা, কেমন আছো? আমার নাম শাকিল মণ্ডল। আমি তোমার চ্যানেলের একজন পুরনো শ্রোতা। আজ একটা ঘটনা আমি তোমাকে লিখছি, যেই ঘটনাটা আমি আমার পরিচিত একজন মানুষের মুখ থেকে শুনেছি। তো যেমনটা শুনেছি তার ভাষ্য মতে আমি তোমাকে শোনানোর চেষ্টা করছি। 2017 সালের জানুয়ারি মাসের ঘটনা, যা আমার আর আমার ভাইয়ের মেয়ের সঙ্গে ঘটেছে। শীতের সময় আমার ভাই, ভাবি আর তার মেয়ে তামান্না এবং আমি গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আমাদের ঘরটা ছোট হওয়ার কারণে আমি আর আমার ভাইজি মানে তামান্না অন্য একজনের ঘরে ঘুমাতে গেছিলাম। আর ঘটনাটা সেখানেই ঘটে। গ্রামের বাড়িতে সবাই 7টা থেকে 8টার মধ্যেই খেয়ে ঘুমিয়ে পড়ে, তাই আমরাও ওই 8টার মধ্যে খেয়ে ঘুমাতে চলে যাই সেই বাড়িতে। সেই বাড়িটা অনেকটা বড়। ঘরের সামনে উঠোন, আর তার সামনে অনেক বড় বড় গাছ, আর তারপরে বড় একটা খাল, এবং ঘরের এক কোণায় একটা পুরনো বড়ই গাছ, যেটাতে অনেক বড় বড় মিষ্টি বড়ই হয়েছে। বাড়িতে গিয়ে সবার আগে সেই গাছের বড়ই খাইছি। অনেক মজা। গাছের মালিক কিছুই বলে না, শুধু বলে যত পারো খাও, কিন্তু উঠোনে যে পাতা পড়বে সেই পাতাগুলোকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিও। এখন মূল ঘটনায় আসি। আমরা যে ঘরে ঘুমাতে গেছিলাম সে ঘরে দুজন বৃদ্ধ মানুষ ছিল। তারা দুইজনই স্বামী স্ত্রী, আর তাদের ছেলের বউ আর ওনার 1 বছরের একটা মেয়ে। ওই বৃদ্ধ লোকটার স্ত্রী এবং ছেলের বউ আর তার বাচ্চা তাদের এক আত্মীয়ের বাসায় বেড়াতে চলে যান। এখন অত বড় ঘরে আমরা 3 জন মানুষই ছিলাম। সেই বৃদ্ধ লোকটার রাতের বেলায় ঘুম হয় না বলে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে তিনি ঘুমাতেন। তো আমরা 9টার মধ্যে লাইট নিভিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। আনুমানিক রাত 12টা কি 1টার মধ্যে শুনতে পাই কেউ যেন জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছে, জানালায় ধাক্কা দিচ্ছে, বাইরে থেকে খুবই আওয়াজ করছে, কেউ যেন হেঁটে বেড়াচ্ছে। আমি আর তামান্না দুজনেই এই শব্দগুলো শুনতে পাচ্ছিলাম। ভয়ে আমাদের দুজনের নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছিল। এইভাবে ঠিক ফজরের আজান পর্যন্ত হয়েছিল। 6টার দিকে আমরা ঘুম থেকে উঠে যাই, আর রাতের ঘটনা আমরা কাউকে বলি না। কিন্তু একই ঘটনা আবার দ্বিতীয় দিনেও হয়। সেই দিন আমরা ওই বৃদ্ধ লোকটাকে অনেক ডেকেছিলাম, কিন্তু ঘুমের ঘরে অচেতন অবস্থায় ছিলেন তিনি। সেই দিনও আমরা ঘুমোতে পারি নাই। এইভাবে ঠিক প্রতিদিন হতো। কেউ যেন জোরে জোরে দরজা ধাক্কা দিত, জানালা ধাক্কা দিত। মনে হতো এখনই দরজা জানলা পুরো ভেঙে যাবে। পরবর্তীতে এই ঘটনা আমরা ভাইয়া এবং ভাবিকে জানাই। তারা বলেন যে ওই জায়গাটা নাকি আসলে ভালো নয়, সেখানে নাকি
জিন রয়েছে। আমরা ভয় পাবো বলে তারা নাকি আমাদের কিছু বলেনি। সেই দিনের পর থেকে ওই ঘরে আর আমি ঘুমাতে যাইনি, নিচের ঘরেই কষ্ট করে ঘুমিয়েছি। ঘটনাটি যার সঙ্গে ঘটেছে এটি নাকি তার একটি অভিজ্ঞতা এবং ঘটনাটি নাকি সত্যিই ঘটেছে। রাজর্ষিদা, যদি ঘটনাটা তোমার ভালো লাগে অবশ্যই ঘটনাটা শুনিও। ভালো থেকো, আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ধন্যবাদ আমাকে ফুত এফএমের সুযোগ করে দেওয়ার জন্য। তবে আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব, এটা মানে একটি বিড়ালের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা, দুজন বন্ধু বাইক রাইডারের। আর এই ঘটনাটা রাসেল ভাই মানে ব্যাপক আলোচিত একটি ঘটনা ছিল, এবং ঘটনাটার সত্যতা যাচাই করার জন্য আপনি আসবেন চরিতাবাড়ি, জেলা হচ্ছে ভোলা। আপনারা চাইলে এখানে এসে এটার সত্যতা যাচাই করতে পারেন। সেদিন গভীর রাত, শহরের বাইরে নির্জন একটি হাইওয়ে, রাস্তার দুই পাশে বড় বড় গাছ, চারদিকে অন্ধকার। দুই বন্ধু রাকিব ও সোহেল মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। তো হঠাৎ রাস্তার মাঝখানে একটি ছোট কালো বিড়াল দৌড়ে পার হতে শুরু করলো রাস্তার এপাশ থেকে ওপাশ। এখন রাকিব তখন গাড়ি চালাচ্ছিল, তো রাকিব বিড়ালটিকে দেখতে পেলেও গতি কমায় নাই। তো সোহেল চিৎকার করে বলল, দোস্ত সামনে বিড়াল। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। তবে রাকিব বলছে, আরে প্যারা নাই, এগুলা মারি থুয়ে এগুলো কি হবে, এটা বিড়ালই তো, এটা তো মানুষ না। এই কথা বললো, বলে ধপ করে বাইকের চাকার নিচে পড়ে গেল বিড়ালটি। আর বিড়ালটি রাস্তার উপর ছটফট করতে লাগলো। তার মুখ থেকে করুণ ম্যাও ম্যাও শব্দ বের হচ্ছিল, যেন অসহ্য যন্ত্রণায় কাঁদছিল। সোহেলের মন খারাপ হয়ে গেল। দোস্ত থাম, দেখি বাঁচানো যায় কিনা। রাকিব হেসে বলল যে, একটা বিড়ালের জন্য আবার থামতে হবে নাকি বেটা। দুই বন্ধু হাসতে হাসতে চলে গেল। পিছনে পড়ে রইল আহত কালো বিড়ালটি। অন্ধকারের মধ্যে তার দুটি চোখ অস্বাভাবিকভাবে জ্বলজ্বল করছিল। সেই রাত থেকেই শুরু হলো অদ্ভুত ঘটনা। রাকিব ঘুমাতে গেল। রাত 3টার দিকে সে ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখলো। সে দেখলো একটি ভাঙ্গা রাস্তার উপর তার বাইক উল্টে পড়ে আছে, চারদিকে রক্ত, আর রাস্তার মাঝখানে বসে আছে সেই কালো বিড়াল। বিড়ালটির চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। হঠাৎ বিড়ালটি মানুষের কণ্ঠে বলল, এই বাইকেই তো মৃত্যু হবে। তখন চমকে ঘুম ভাঙলো রাকিবের। তার পুরো শরীর ঘামে ভিজে গেছে। পরদিন সে ঘটনাটি সোহেলকে বলল যে, দোস্ত আমি স্বপ্নে দেখলাম আমার বিড়ালটি বলতেছে আমি এই বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাব, আমার নাকি করুণ অবস্থা হবে। তো এইরকম কথা বলতেছিল সেই সোহেলকে, তার বন্ধুকে। এখন সোহেল এটা তার মুখ থেকে শুনে সে হেসে উড়িয়ে দিল যে, স্বপ্নে দেখছি সেটাই সব, স্বপ্নে দেখলে কি সেটা বাস্তবে হয়? কিন্তু এরপর প্রতি রাতেই একই স্বপ্ন আসতে শুরু করে। প্রতিবার বিড়ালটি আরো কাছে চলে আসতো। এক সপ্তাহ পরে তারা আবার বাইকে করে অন্য শহরে যাচ্ছিল, তারা ঘোরার জন্য প্ল্যানিং করে। তো এই মানে হঠাৎ একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের দিকে চলে আসে ধাম করে। ভয়ঙ্কর দুর্ঘটনা। বাইকটি কয়েকবার উল্টে রাস্তার পাশে ছিটকে পড়ে। লোকজন ছুটে আসে। অবিশ্বাস্যভাবে দুজনেই বেঁচে যায়। কিন্তু রাকিবের মাথায় তখন মানে শুধু একটি কথাই ঘুরছিল, এই বাইকেই তোমার মৃত্যু হবে। এই কথাটা বিড়াল তার স্বপ্নে এসে বলছিল, তার এটাই বারবার মানে মনে পড়তেছিল। এবং রাসেল ভাই তার একটা কথা ছিল এরকম যে, ভাই আমার বিশ্বাস হয় না যে আসলে আমি বেঁচে আছি। ও যে বেঁচে আছে ওখানে ধাক্কা খাওয়ার পর ও বলতেছে যে, না আমি মনে হয় বেঁচে নাই, আমি মনে হয় মারা গেছি, এরকম ভাবতেছে। তো ও কি করছে, ও হচ্ছে মোটরসাইকেল থেকে ওঠার পর সে খুঁজতেছিল যে আমার লাশ কোথায়। ও মনে করছে আমি নিজে অবয়ব বা আমি একটা আত্মা, আমার লাশটা কোথায়, আমি তো মারা গেছি। ও এরকম চিন্তা ভাবনা করতেছিল। তো এইরকম
মানে সে কি হলো পরে হঠাৎ করে একদিন রাইতের বেলা সে যখন মানে তারপর তো এগুলো সব ঠিকঠাক হলো এবং সে সুস্থভাবেই ফিরে আসলো। তো হঠাৎ করে সে রাতের বেলা বাইক নিয়ে বের হয়। তো বের হওয়ার সময় মানে সে দেখে যে তার গাড়ির সামনে একটি ছায়া দেখতে পেল। ছায়াটা এরকম ছিল যে একটা কালো মানে বিড়ালের ন্যায় একটা ছায়া। তো মাঝে মাঝে সে হয়তো কি রাত হলে সে জানলার বাইরে কালো একটি ছায়া দেখতে পেত, কখনো ছাদের ওপর, কখনো দরজার সামনে, কখনো বাইকের সিটের ওপর বসে থাকতো, কিন্তু কাছে গেলেই কিছুই থাকতো না। এক রাতে সে গ্যারেজে গিয়ে দেখলো তার বাইকের সামনে বসে আছে একটি বিশাল কালো কালো বিড়াল, সাধারণ বিড়ালের চেয়ে 3 গুণ বড়। তো চোখ দুটো ছিল লাল, মুখ থেকে অদ্ভুত শব্দ বেরোচ্ছে। রাকিব ভয়ে পিছনে সরে গেল। হঠাৎ বিড়ালটি ধোয়ার মতো মিলিয়ে গেল। পরদিন সকালে গ্যারেজের মেঝেতে দেখা গেল অসংখ্য থাবার দাগ, কিন্তু আশ্চর্যের বিষয় হলো দাগগুলো বিড়ালের নয়, মানুষের হাতের মতো। তো সেই রাতে শুরু হলো সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। রাত 12টার দিকে বাইকের হর্ন নিজে নিজে বাজতে শুরু করলো। ওর যে বাইকটা ছিল না রাসেল ভাই, ওইটার। তো রাকিব জানালা দিয়ে তাকিয়ে দেখলো তার বাইকের সামনে দাঁড়িয়ে আছে কালো কুসকুসে বিড়াল আকৃতির একটা অবয়ব দাঁড়িয়ে আছে। আর বিড়ালটি হুবহু যেরকম ও রাস্তার মধ্যে মেরে গিয়েছিল ওরকম লাগতেছে। তার বাইকের সামনে দাঁড়িয়ে আছে। তো উচ্চতা প্রায় 7 ফুটের মতো হবে আনুমানিক, এটা বলেছিল। তো দুটি চোখ জ্বলছে আগুনের মতো, তার চারপাশে কালো ধোঁয়া ঘুরছে। অবয়বটি ধীরে ধীরে মাথা তুলল, তারপর সরাসরি রাকিবের দিকে তাকালো। তো এক মুহূর্তের জন্য রাকিব দেখলো সেই মুখটি বিড়ালের নয়, বরং মানুষের মুখ আর বিড়াল মুখ একসাথে মিশে আছে। এরপর চারদিকে অসংখ্য ম্যাও ম্যাও শব্দ ভেসে আসতে লাগলো, যেন শত শত বিড়াল একসাথে কাঁদছে। হঠাৎ অবয়বটি হাত তুলে বাইকের দিকে ইশারা করলো। সঙ্গে সঙ্গে বাইকের হেডলাইট জ্বলে উঠল, ইঞ্জিন নিজে নিজে স্টার্ট হয়ে গেল। বাইকটি ভটভট ভটভট শব্দ শুরু করে দিল, আর বাইকটি ধীরে ধীরে সামনে আগাতে শুরু করলো। যদিও সেখানে কেউ বসেছিল না। রাকিব আতঙ্কে চিৎকার করে উঠল। এরপর পরদিন সকালে পুরো এলাকায় তোলপাড় হয়ে গেল। রাকিব কোথাও নেই, ঘরের দরজা খোলা, বিছানার মানে মোবাইল বিছানার উপর পড়ে আছে, কিন্তু মানুষটার কোনো খোঁজ নেই। পুলিশ এলো, তদন্ত করলো, কিন্তু কোনো সূত্র পেল না। শুধু গ্যারেজের মেঝেতে পাওয়া গেল অসংখ্য অদ্ভুত থাবার দাগ, যা গিয়ে শেষ হয়েছে বাইকের সামনে। সোহেল বিষয়টা শুনে ভয়ে কাঁপতে লাগলো, কারণ সে জানতো সেই কালো বিড়ালকে চাপা দেওয়ার সময় সেও সেখানে ছিল। সে রাতেই সোহেলের ফোনে একটি কল আসে অজানা নম্বর থেকে। ফোন ধরতে উপাস থেকে ভেসে আসে ম্যাও ম্যাও একটি শব্দ। মনে হচ্ছে কোনো বিড়াল তার সঙ্গে কথা বলতে যাচ্ছে। তারপর লাইন কেটে যায়। এরপর থেকে প্রতি রাতেই একই ঘটনা ঘটতে থাকে। যেহেতু রাকিব চলে গেছে, এবার তো সোহেলের পালা। একদিন গভীর রাতে সোহেল স্বপ্নে দেখলো সে সেই পুরনো রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, চারদিকে কুয়াশা। দূরে রাকিবকে দেখা যাচ্ছে, সে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কাঁদছে। সোহেল দৌড়ে কাছে যেতে রাকিব মাথা তুলল, তার চোখ নেই। চোখের জায়গায় থেকে কালো কালো রক্ত ঝরছে। কাপা কণ্ঠে সে বলল, ওটা বিড়াল ছিল না, ওটা বিড়াল ছিল না। হঠাৎ মাটির নিচ থেকে শত শত কালো বিড়াল বেরিয়ে এসে রাকিবকে টেনে অন্ধকারে নিয়ে গেল। চিৎকার করতে করতে ঘুম ভাঙলো সোহেলের। পরদিন সে এলাকার এক বৃদ্ধের কাছে সব ঘটনা খুলে বলল। বৃদ্ধ অনেকক্ষণ চুপ থেকে বললেন, বহু বছর আগে ওই রাস্তা থেকে এক অদ্ভুত কালো বিড়াল বাস করত। গ্রামের লোকেরা বিশ্বাস করত এটা সাধারণ প্রাণী নয়, কেউ ওকে কষ্ট দিলে সে প্রতিশোধ নিত। সোহেলের বুক ঠান্ডা হয়ে গেল। সেই রাতে সে সিদ্ধান্ত নিল সেখানে বিড়ালটিকে চাপা দেওয়া হয়েছিল, সেখানে গিয়ে ক্ষমা চাবে। রাত 12টার দিকে সে রাস্তায় পৌঁছালো। চারদিকে নীরবতা। হঠাৎ কুয়াশার মধ্যে দুটি লাল চোখ জ্বলে উঠল। তারপর আরো দুটি, আরো 4টি।
মুহূর্তের মধ্যে শত শত লাল চোখ চারপাশে দেখা গেল। অসংখ্য কালো বিড়াল তাকে ঘিরে ফেলছে। সোহেল কাঁপতে কাঁপতে বলল, আমাকে ক্ষমা করে দাও। ঠিক তখনই সামনে দেখা দিল সেই বিশাল কালো অবয়ব, 7 ফুট লম্বা, আগুনের মতো চোখ। সে ধীরে ধীরে এগিয়ে এলো। তারপর এক অদ্ভুত গর্জন করে আকাশের দিকে তাকালো। হঠাৎ সব বিড়াল একসাথে চিৎকার করে উঠল। ভয়ে সোহেল জ্ঞান ওখানেই হারিয়ে ফেলল। সকালে গ্রামের লোকেরা তাকে রাস্তার পাশে অচেতন অবস্থায় পেল এবং এই অচেতন অবস্থায় পাওয়ার পর আশ্চর্য বিষয়, এরপর থেকে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি এবং সেখানেই সোহেল যে ক্ষমা চাইতে গেছে, অনুশোচনা করতে গেছে, সেখানেই ছিল তাদের মন গলে যায় এবং তারা মাফ করে দেয়। এরপরে রাকিবকে আসলে একটা জঙ্গল থেকে বেরিয়ে আসতে দেখা যায়, তবে তার শরীরের মধ্যে অনেক আঁচড়ের দাগ পাওয়া গিয়েছে। পরে হাসপাতালে ডক্টরের ট্রিটমেন্ট নিয়ে সেও এখন সুস্থ আছে এবং সোহেলও সুস্থ আছে। এই ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছিলেন। তো রাসেল ভাই কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।